তো আজকের ক্লাসটা শুরু করে দিচ্ছি। আজকেও বেশ অসাধারণ একটা টপিক পড়াবো এবং এই টপিক থেকে কিন্তু তোমাদের এমসিকিউ তো আসে, ক নাম্বার কোয়েশ্চেন আসে, খ নাম্বার কোয়েশ্চেন আসে, সিকিউর গ নাম্বারটাও আমরা এখান থেকে কিন্তু পাই। তো আমি একটু চেক করে নিচ্ছি সব কিছু ঠিক আছে কি না। অলোকে কেমন অলোকে। তো আজকে আমরা পড়বো হচ্ছে আজকে লেকচার 10। আজকের টপিক হচ্ছে কোয়ান্টাম সংখ্যা। তো আমি প্রত্যেকটা ক্লাস খুব খুব কম সময়ের মধ্যে কিন্তু পুরো ডিটেলসটা তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। দেখবো হচ্ছে 1 ঘন্টা কিন্তু তোমার বইয়ের সাথে মিলিয়ে সব কিছু গুছিয়ে প্রায় আগের ক্লাসটা যেমন 1 ঘন্টার একটু কম হয়েছে, এর আগের ক্লাসটা 1 ঘন্টা 10 মিনিট বা এরকম। অর্থাৎ 1 ঘন্টা সময়ের মধ্যে আমি চেষ্টা করছি কিন্তু তোমাদের একটা টপিক খুব ভালোভাবে একদম ম্যাথ এমসিকিউ যা যা আছে সব কিছু মিলিয়ে একদম গুছিয়ে দিতে। তো আজকের টপিকটা খুবই ইম্পর্ট্যান্ট একটা টপিক। প্রত্যেকটা ক্লাস কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট, এমন না যে কোনোটা বেশি ইম্পর্টেন্ট কোনটা কম ইম্পর্টেন্ট এরকম না। প্রত্যেকটা জিনিস কিন্তু আমাদের পড়তে হবে, কারণ যে কোনো জায়গা থেকে দেখবা হচ্ছে বোর্ড পরীক্ষায় কিছু জায়গায় কোয়েশ্চেন আসার সম্ভাবনা বেশি, কিন্তু এমন না যে অন্য টপিকগুলো থেকে কোয়েশ্চেন আসবে না, ব্যাপারটা এরকম না। ঠিক আছে, তো সব টপিকে আমাদের গুরুত্ব দিতে হবে। আজকের টপিক হলো কোয়ান্টাম সংখ্যা। ঠিক আছে, তোমার কলেজ পরীক্ষা বোর্ড পরীক্ষা অ্যাডমিশনের প্রস্তুতির জন্য আমি ক্লাসে কোয়ান্টাম সংখ্যা নিয়ে যা যা বলবো দেখবে A to Z বলবো, অনেক অ্যাডভান্স কোয়েশ্চেনও একটা দুইটা তোমাদেরকে বলবো। তো ক্লাসে যা পড়াবো এর বাইরে আসলে কোনো কিছুর দরকার নেই। ঠিক আছে, এর বাইরে আর কোনো কিছুর দরকার নেই। তো গত ক্লাস আমরা শেষ করেছিলাম সোডিঞ্জার ইকুয়েশন দিয়ে। সোডিঞ্জার ইকুয়েশন সলভ করলে আমরা বলেছিলাম কি পাওয়া যায়, সাই পাওয়া যায়। সাই হচ্ছে কি ওয়েভ ফাংশন। তো সোডিঞ্জার ইকুয়েশন সলভ করলে আরেকটা জিনিসও পাওয়া যায়, ওটাকে বলা হয় কি বলতো, কোয়ান্টাম সংখ্যা। কোয়ান্টাম সংখ্যা এন এল এম, তিনটা কোয়ান্টাম সংখ্যা কিন্তু আমরা সোডিঞ্জার ইকুয়েশনে সলভ থেকে পাওয়া যায়। তো আমি বইয়ে কোয়ান্টাম সংখ্যায় চলে গেলাম, সবাই নিজেরা বই খুলে নিবে, তাহলে দাগাতে পারবা। প্রথম যে কোয়েশ্চেনটা আমাদের লাগে এটা হচ্ছে কোয়ান্টাম সংখ্যা কি। অর্থাৎ প্রথম আমাদের যে কোয়েশ্চেনটা লাগে এটা হচ্ছে কি বলতো, কোয়ান্টাম সংখ্যা কি। ক নম্বরের কোয়েশ্চেনে দিয়ে দিবে। এটা আসলে এক একজন এক এক রকম লিখো, ঠিক আছে, বইয়ের সাথে কোনো মিল নেই, নিজের কল্পনা থেকে লিখো। কল্পনা থেকে লিখলে স্যাররা বুঝতে পারে, এবং কি ধরে নেয় যে তুমি আসলে বই পড়ো নাই, জন্ম হয়তো কোনো জায়গায় স্যারের কাছে পড়ছো, কোচিংয়ে পড়ছো, না হয় ভাইয়ের কাছে পড়ছো, না হয় ইউটিউবে ধরো এমনি দেখে চলে গেছো একটা ক্লাস, ওই জন্য। তো বইয়ের সাথে সাদৃশ্য রেখে কিন্তু তোমাকে সংখ্যাটা লিখতে হবে। কোয়ান্টাম সংখ্যা কি বলছে দেখো, হাজারি স্যার কি বলছেন, কোয়ান্টাম বলবিদ্যা। হাজারি স্যার একটু বেশি বড় করে ফেলেছে, তো আমি কি পয়েন্টগুলো নিয়ে আর একটু ছোট করে দিতে পারবো। দেখো, কোয়ান্টাম সংখ্যা বলা হয়, বেশ কয়েকটা লাইন লিখে ফেলছে। বলছে কি, কোয়ান্টাম বলবিদ্যা অনুসারে পরমাণুর ইলেকট্রনের কক্ষপথ বা শক্তি স্তরের আকার, আকৃতি, ত্রিমাত্রিক দিকবিন্যাস, কক্ষপথের ত্রিমাত্রিক দিকবিন্যাস। ঠিক আছে, তো কক্ষপথ বারবার লেখার দরকার নেই, কক্ষপথগুলো কেটে দিলাম। কক্ষপথের আকার, আকৃতি ও ত্রিমাত্রিক দিকবিন্যাস নির্দেশক পরস্পর সম্পর্কযুক্ত 3টি রাশি রয়েছে। এছাড়া পারমাণবিক বর্ণালীর সূক্ষ্ম গঠন বিশ্লেষণের জন্য ইলেকট্রনের অক্ষ বরাবর ঘূর্ণন প্রকাশক চতুর্থ রাশি আছে। এই 4টি রাশিকে কোয়ান্টাম সংখ্যা বলা হয়। ঠিক আছে, কি সুন্দরভাবে কিন্তু হাজারি স্যার বলেছে, একদম কোনো রাগঢাক না রেখে ডিটেইলে কিন্তু তোমাকে জিনিসটা বলেছে কি শুরু করবা কি দিয়ে, তাহলে কোয়ান্টাম সংখ্যা কি আসলে সবাই এই জায়গাটা কিন্তু দাগাবা এবং লিখে রাখবা। ঠিক আছে, এই জায়গাটা দাগাবা এবং লিখে রাখবা, কোয়ান্টাম সংখ্যা কি পরীক্ষায় আসে। তাহলে বলবো হচ্ছে কোয়ান্টাম বলবিদ্যা অনুসারে পরমাণুর কক্ষপথ যে আছে, কক্ষপথের আকার, আকৃতি ও ত্রিমাত্রিক দিকবিন্যাস নির্দেশক পরস্পর সম্পর্কযুক্ত কয়টি রাশি আছে। প্রথমে বলেছে 3টা রাশির করা, 3টি রাশি আছে। এছাড়া পারমাণবিক বর্ণালীর, তাহলে প্রথমটা বলেছে প্রকাশক 3টি রাশি আছে পরস্পর সম্পর্কযুক্ত। এরপর বলেছে কি, এছাড়া পারমাণবিক বর্ণালীর সূক্ষ্ম গঠন বিশ্লেষণের জন্য চতুর্থ প্রকাশক চতুর্থ একটি রাশি আছে। এই 4টি রাশিকে কি বলা হচ্ছে, কোয়ান্টাম সংখ্যা। কেমন, কোয়ান্টাম সংখ্যা। তো কোয়ান্টাম সংখ্যা দিয়ে আসলে করে কি, কোয়ান্টাম সংখ্যা আসলে দরকার কেন। ঠিক আছে, কোয়ান্টাম সংখ্যা দরকার কেন, আমি যদি বলি কোয়ান্টাম সংখ্যা কেন দরকার, টু ডেসক্রাইব
টু ডেসক্রাইব অ্যান অরবিটাল অ্যান্ড অ্যান ইলেকট্রন। অর্থাৎ অরবিটাল এবং ইলেকট্রনকে বর্ণনা করার জন্য কিসের দরকার হচ্ছে? কোয়ান্টাম সংখ্যা। তাহলে কোয়ান্টাম সংখ্যা খায় নাকি পড়ে না মাথায় দেয়, মানে এরকম কোয়ান্টাম সংখ্যার কাজ কি? যদি তোমাকে ধরো ভাই ভাই জিজ্ঞেস করে বসলো, কেমন, বা কুইজে জিজ্ঞেস করে বসলো, কোয়ান্টাম সংখ্যার কাজ কি? টু ডেসক্রাইব অরবিটাল অর ইলেকট্রন, টু ডেসক্রাইব অরবিটাল অর ইলেকট্রন, অর্থাৎ অরবিটাল এবং ইলেকট্রনকে বর্ণনা করার জন্য কোয়ান্টাম সংখ্যা দরকার। আমি অনেক স্টুডেন্ট দেখেছি ভালো ভালো, ওরা কোয়ান্টাম সংখ্যার বস, কেমন, কিন্তু ওরা যদি জিজ্ঞেস করে কোয়ান্টাম সংখ্যার কাজ কি, এটা দিয়ে করে কি, ও কিন্তু একটু চুপ হয়ে যায়। বিষয়বস্তু এই কাজটা কি? টু ডেসক্রাইব, অর্থাৎ অরবিটাল এবং ইলেকট্রনকে বর্ণনা করার জন্য কার দরকার হয় বলতো? কোয়ান্টাম সংখ্যার দরকার হয়। পরমাণুতে অরবিটাল বা ইলেকট্রনকে বর্ণনা করার জন্য কার দরকার হয়? কোয়ান্টাম সংখ্যার দরকার হয়। আর কোয়ান্টাম সংখ্যা কি আমরা বলেছি, কোয়ান্টাম বলবিদ্যা অনুসারে পরমাণুতে কক্ষপথের আকার, আকৃতি ও ত্রিমাত্রিক দিকবিন্যাস প্রকাশক পরস্পর সম্পর্কযুক্ত 3টি রাশি আছে। এছাড়া পারমাণবিক বর্ণালীর সূক্ষ্ম গঠন বিশ্লেষণের জন্য চতুর্থ একটি রাশি আছে, এদেরকে কোয়ান্টাম সংখ্যা বলা হয়। সংখ্যাটা ভিন্নভাবে বলতে পারো। কোয়ান্টাম বলবিদ্যা অনুসারে পরমাণুতে অরবিটাল ও ইলেকট্রনকে বর্ণনা করার জন্য 4টি রাশি রয়েছে। এই 4টি রাশিকে কোয়ান্টাম সংখ্যা বলা হয়। কেমন? তো হাজারি স্যারেরটা আমার মনে হয়েছে একটু সুন্দর, একটু বড় হলেও জিনিসটা খুব সুন্দরভাবে বলেছেন। তো এরপরে সবাই একটু লিখে রাখবা কোয়ান্টাম সংখ্যা কয়টি। কোয়ান্টাম সংখ্যা কয়টি একটু বলো তো, কোয়ান্টাম সংখ্যা কয়টি? একটু টাইম নাও, নিয়ে একটু লিখো। 4টি: প্রধান কোয়ান্টাম সংখ্যা, সহকারী কোয়ান্টাম সংখ্যা বা এজিমুথাল কোয়ান্টাম নাম্বার, চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা, আর একটা হচ্ছে কি ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা। কেমন? তাহলে কোয়ান্টাম সংখ্যা কয়টি? 4টি। প্রিন্সিপাল প্রধান কোয়ান্টাম সংখ্যা বা প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, সহকারী কোয়ান্টাম সংখ্যা বা এজিমুথাল কোয়ান্টাম নাম্বার অর সাবসিডিয়ারি কোয়ান্টাম নাম্বার, সাবসিডিয়ারি কোয়ান্টাম নাম্বার। এই কোয়ান্টাম নাম্বারের আরেকটা নাম আছে, এটাকে বলা হয় অরবিটাল কোয়ান্টাম নাম্বার। এরপরে আছে কি বলতো? চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা, চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা, ঠিক আছে, ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার। এরপরে কি আছে? ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা বা স্পিন কোয়ান্টাম নাম্বার। সবাই একটু এইটুকু লিখো তো, আগে আগে এইটুকু একটু লিখো, তাড়াহুড়া করার দরকার নেই, আমরা সুন্দর মতো পড়বো। কেমন? একবার যা পড়বো এটা যাতে আর না ভুলি। কেমন? একবার যা পড়বো এটা যাতে আর না ভুলি। হয়েছে সবার? তো এইটু একটু পজ দিয়ে এটুকু লিখে রাখবা। কেমন? একদম তাড়াহুড়া করার দরকার হবে না। এবার একটু দেখো, আমরা একটি ছোট এমসিকে একটু জেনে রাখি। প্রধান কোয়ান্টাম সংখ্যার আবিষ্কার যদি আমরা বলি, বা প্রধান কোয়ান্টাম সংখ্যার ধারণা কে দেন? সবাই বলতে পারবা। কেমন? বোরের যখন আসছে তখন থেকে আমরা বলছি n=1, n=2। রাদারফোর্ডে আমরা একবারও বলিনি। বোর যখন এসেছে তখন থেকে আমরা বলছি n=1, n=2, n=3, প্রথম শক্তি, দ্বিতীয় শক্তি, তৃতীয় শক্তি স্তর। তাহলে এটা কে বলতো? বোর। কত? 1913। ঠিক আছে, 1913। এরপর এজিমুথাল কোয়ান্টাম নাম্বার, এটা হচ্ছে কে? সমারফিল্ড। কে? সমারফিল্ড। ঠিক আছে, সমারফিল্ড। কততে? লিখার তো জায়গা পাচ্ছি না। 1915। চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা কে ব্যাখ্যা দেয়? জিমেন। জিমেনের নাম শুনেছো? মনে আছে? বোরের যখন আমরা মডেল পড়ছিলাম, বোরের একটা ব্যর্থতা বলেছিলাম, যখন ম্যাগনেটিক ফিল্ড অ্যাপ্লাই করা হয় তখন বর্ণালী দেখা যায় আরও সূক্ষ্ম রেখায় বিশ্লেষিত হচ্ছে। ঠিক আছে, চুম্বক ক্ষেত্রের প্রভাবে দেখা যায় হচ্ছে বর্ণালী সূক্ষ্মরেখা আরও বিভাজন হচ্ছে বা স্প্লিটিং হচ্ছে। এটাকে কি বলা হতো? জিমেন প্রভাব। আর তড়িৎ ক্ষেত্রের প্রভাবে যখন স্প্লিটিং হতো এটাকে বলা হতো স্টার্ক প্রভাব। জিমেন, ম্যানে ম্যাগনেটিক, ম্যানে ম্যাগনেটিক, ম্যানে ম্যাগনেটিক। কেমন? তাহলে জিমেন এটা কত? 1886। ঠিক আছে, 1886। এরপর ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা হচ্ছে, নামটা দেখো খুব সুন্দর, উলেনবেক। উলেনবেক। এবং আমরা তো স্মিথকে চিনি, তাই না? অস্ট্রেলিয়ার স্মিথকে চিনি না? এই যে দেখো, স্মিথ হচ্ছে গুড স্মিথ। ঠিক আছে, তুমি এমনি করে মনে রাখবা, গুড স্মিথ। ঠিক আছে, গুড স্মিথ। সালগুলা কি কখনো আসে? সাল লাগে না। ঠিক আছে, সাল লাগে না। এটা হচ্ছে কত? 1925। সাল কত? 1925। সাল এমনি লাগে না, কিন্তু তোমরা একটু লিখে রাখবা। তাহলে বোর 1913, সমারফিল্ড 1915, জিমেন 1886, উলেনবেক এবং গুড স্মিথ। ঠিক আছে, উলেনবেক বা উলেনবেক এবং গুড স্মিথ। গুড আসলে না, GOUD স্পেলিংটা, যাই হোক আমাদের ওইটা ইস্যু নামে। তাহলে গুড স্মিথ, স্মিথ। ঠিক আছে, স্মিথ, গুড স্মিথ। ঠিক আছে,
এবার একটু দেখো প্রধান কোয়ান্টাম সংখ্যাকে কি দ্বারা প্রকাশ করছে, এন দিয়ে প্রকাশ করছে। সহকারী কোয়ান্টাম সংখ্যাকে কি দিয়ে প্রকাশ করছে, এল দিয়ে প্রকাশ করছে। চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যাকে কি দিয়ে প্রকাশ করছে, এন দিয়ে প্রকাশ করছে। স্পিন কোয়ান্টাম সংখ্যাকে কি দিয়ে প্রকাশ করছে, এস দিয়েও প্রকাশ করে, এম এস দিয়েও প্রকাশ করে। কেমন, এস দিয়েও প্রকাশ করে, এম এস দিয়েও প্রকাশ করে। পরীক্ষায় যদি কোনো সময় এস না দেখে তোমাকে দিয়ে দেখো যে এম এস, কেমন এম এস, তো তুমি ভয় পাওয়ার কিছু নেই। এম এস দিয়ে কি প্রকাশ করে বলতো, স্পিন কোয়ান্টাম সংখ্যা এস বা এম এস, এস দিয়েও করে, এম এস দিয়েও করে। তো এবার দেখো, এবার একটা বুয়েটের এমসিকিউ পড়াচ্ছি, প্রধান কোয়ান্টাম সংখ্যা নিচের কোনটি প্রকাশ করে। একদম সহজ, এটা শুধু বুয়েট নেই, এটা সব জায়গায় আসছে, দুনিয়ার এমন কোনো জায়গায় নেই এটা আসে নেই। তাহলে প্রধান কোয়ান্টাম সংখ্যা কি প্রকাশ করে, আকার, আকার। সহকারী কোয়ান্টাম সংখ্যা কি প্রকাশ করে বলতো, আকৃতি। সহকারী কোয়ান্টাম সংখ্যা কি প্রকাশ করে, আকৃতি। ঠিক আছে, দেখছো একসাথে সব ইনফরমেশন এক জায়গায় এসে যাচ্ছে। প্রধান কোয়ান্টাম সংখ্যা কি প্রকাশ করে, আকার। আকার মানে হচ্ছে সাইজ, ঠিক আছে, সাইজ। আকৃতি মানে হচ্ছে কি বলতো, শেপ। আকার মানে হচ্ছে জিনিসটা কতটুকু বড়, কেমন বড় না ছোট, কেমন কতটুকু বড়। আর আকৃতি মানে হচ্ছে জিনিসটা দেখতে কেমন। আকৃতি মানে কি বলতো, শেপ কেমন এটা। ঠিক আছে, ওইটা কি স্ফেরিক্যাল গোলাকার, নাকি ওইটা কি ডাবল ডাম্বেল, নাকি ওইটা কি ডাবল ডাম্বেল, নাকি এটা হচ্ছে তোমার কি হয়ে যায় বলতো, ডাম্বেল শেপ। এটা হচ্ছে আমরা কই থেকে বুঝি বলতো, সহকারী কোয়ান্টাম সংখ্যা প্রকাশ করে আকৃতি। চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা, চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা প্রকাশ করে ওরিয়েন্টেশন। এর মানে হচ্ছে ত্রিমাত্রিক দিকবিন্যাস, 3D ওরিয়েন্টেশন, ত্রিমাত্রিক দিকবিন্যাস, ওরিয়েন্টেশন। ঠিক আছে, ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা কি প্রকাশ করে, ঘূর্ণন। ঠিক আছে, ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা কি প্রকাশ করে বললে সবাই এটা বলো, ঘূর্ণন। না, ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা ঘূর্ণন প্রকাশ করে বললে হবে না। কেমন, ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা ঘূর্ণন প্রকাশ করে বললে হবে না। যেমন দেখো পৃথিবী কি করছে বলতো, সূর্যের চারপাশে ঘুরছে। ঠিক আছে, আমরা ওই যে বার্ষিক গতি পড়ছি না, আরেকটা পড়ছে কি, ওর নিজের চারপাশে আহ্নিক গতি, বার্ষিক গতি পড়ছি না, ঠিক সেম ইলেকট্রন হচ্ছে নিউক্লিয়াসের পাশে অরবিটিং অবস্থায় আছে। কেমন, ইলেকট্রনের নিউক্লিয়াসের পাশে কি আছে বলতো, চারপাশে চতুর্দিকে অরবিটিং অবস্থায় আছে, সাথে কিন্তু ইলেকট্রনের নিচের একটা স্পিন আছে। তাহলে স্পিন কোয়ান্টাম সংখ্যা কিন্তু নিউক্লিয়াসের পাশে ঘুরছে, ওটা প্রকাশ করে না। কেমন, অনেকে ভাবো হচ্ছে কোন দিকে, নিউক্লিয়াস মনে হয় এদিকে ঘুরছে, না হয় নিউক্লিয়াসের মনে হয় ক্লকওয়াইজ এন্টি ক্লকওয়াইজ ঘুরছে, বিষয় বুঝতে পারছো, এরকম না ব্যাপারটা। ব্যাপারটা হচ্ছে কি বলতো, নিজকে ঘূর্ণন, ওর নিজে নিজকেও যে ঘুরছে নিউক্লিয়াসের পাশে ঘুরতে ঘুরতে, ওইটাকে বুঝে হচ্ছে স্পিন কোয়ান্টাম সংখ্যা। তাহলে ইলেকট্রনের স্পিন কোয়ান্টাম সংখ্যা কি প্রকাশ করে, ইলেকট্রনের নিজকে ঘূর্ণন। ঠিক আছে, নিজকে ঘূর্ণন। এইগুলার জন্ম হয় কই থেকে বলো, এই কোয়ান্টাম সংখ্যাগুলোর জন্ম হয় কই থেকে। তো দেখো, প্রথম তিনটা কোয়ান্টাম সংখ্যা কিন্তু ডিরেক্টলি সলভ আকারে পাওয়া যায়। প্রথম তিনটা কোয়ান্টাম সংখ্যা ডিরেক্টলি সলভ আকারে পাওয়া যায় কই থেকে, শ্রোডিঞ্জার ওয়েভ ইকুয়েশন থেকে। শ্রোডিঞ্জার ওয়েভ ইকুয়েশন, আমি একটু দেখি এটা স্ক্রিনে পুরোটা দেখা যাচ্ছে কিনা। স্ক্রিনে পুরোটা দেখা যাচ্ছে কিনা আমি একটু দেখে আসি। দেখা যাচ্ছে, তাই না, দেখা যাচ্ছে। আমি আর একটু সরিতে দেখি। দেখা যাচ্ছে, মোটামুটি সবই দেখা যাচ্ছে। ঠিক আছে, শ্রোডিঞ্জার মানে স্লাইড আর একটু হয়তো, হয়তো আর একটু ভালো হবে আর কি। তাহলে বললাম, তাহলে প্রথম তিনটা কোয়ান্টাম সংখ্যা ডিরেক্টলি সলভ আকারে কই থেকে পাওয়া যায়, শ্রোডিঞ্জার ওয়েভ ইকুয়েশন থেকে, শ্রোডিঞ্জার ওয়েভ ইকুয়েশন থেকে। অনেকে কোয়ান্টাম সংখ্যা পড়তে পড়তে জান দিয়ে দেয়, অথচ এই ছোট বেসিক কোয়েশ্চেন, ওর বেসিক একদম ফার্স্ট পেজের কোয়েশ্চেন জিজ্ঞেস করলেও পারে না। ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যার জন্ম কই থেকে, ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যার জন্ম হচ্ছে বর্ণালীর সূক্ষ্মরেখা বিশ্লেষণ হতে। বর্ণালীর, হাজারি স্যার কিন্তু সংখ্যায় তাই বলতে চেয়েছে, বলেছে কোয়ান্টাম বলবিদ্যা অনুসারে কক্ষপথের আকার, আকৃতি, ঘূর্ণন প্রকাশক তিনটি পরস্পর ত্রিমাত্রিক দিকবিন্যাস প্রকাশক, পরস্পর সম্পর্কযুক্ত তিনটি রাশি। এছাড়া পারমাণবিক বর্ণালীর সূক্ষ্ম গঠন বিশ্লেষণের জন্য আরও একজনের দরকার হয়। ঠিক আছে, এটা তাহলে ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা কই থেকে আসে, বর্ণালীর সূক্ষ্মরেখা বিশ্লেষণ হতে।
এবার দেখো আমি খুব অসাধারণ একটা লাইন লিখেছিলাম, কোয়ান্টাম সংখ্যার কাজ কি বলতো, টু ডেসক্রাইব, কোয়ান্টাম সংখ্যার কাজ কি বলতো, টু ডেসক্রাইব বর্ণালী সূক্ষ্মরেখা বিশ্লেষণের হতে, টু ডেসক্রাইব এন অরবিটাল অর এন ইলেকট্রন। তোমাকে যদি পরীক্ষায় কোয়েশ্চেনটা দেয় পরমাণুর অরবিটালকে বর্ণনা করার জন্য কোন কোয়ান্টাম সংখ্যা দরকার হয় না, এন, এল, এস সবগুলাই দরকার হয়, তাহলে তোমার অ্যান্সার কী হবে বলো তো, সবগুলাই দরকার হয়। পরমাণুর অরবিটাল প্রকাশের জন্য কোনটির দরকার হয়, এন, এল, এস সবগুলোর দরকার হয়। বা পরমাণুর ধরো ইলেকট্রন প্রকাশ, এই অরবিটাল প্রকাশের জন্য কোনটির দরকার হয় না, দরকার হয় না কোয়েশ্চেনটা, আমি কোয়েশ্চেনটা একটু আবার বলি। পরমাণুর অরবিটালকে বর্ণনা করার জন্য কোন কোয়ান্টাম সংখ্যার দরকার হয় না, এল, এল, এন, এল, এস সবগুলাই দরকার হয়। তাহলে কি হবে বলো তো, সবগুলাই দরকার হয় বললে ভুল হবে। দেখো যদি অরবিটালকে বর্ণনা করতে হয় তখন কোয়ান্টাম সংখ্যা লাগে তিনটা, এন, এল, এম। যদি ইলেকট্রনকে বর্ণনা করতে হয় অর্থাৎ অরবিটাল পর্যন্ত যেতে কিন্তু তোমার চারটা কোয়ান্টাম সংখ্যা লাগে না, কেমন, কিন্তু তুমি যদি ইলেকট্রন পর্যন্ত যেতে চাও তখন তোমার চারটা কোয়ান্টাম সংখ্যা দরকার পড়ে। তাহলে অরবিটাল পর্যন্ত যাওয়ার জন্য তোমার কোয়ান্টাম সংখ্যা লাগে হচ্ছে কয়টা, তিনটা। কেমন, অরবিটাল পর্যন্ত যাওয়ার জন্য কোয়ান্টাম সংখ্যা লাগে কয়টা, তিনটা, এন, এল, এম। ইলেকট্রন পর্যন্ত যদি যেতে চাও তখন কোয়ান্টাম সংখ্যা কয়টা লাগে, চারটাই লাগে, এন, এল, এম, আরেকটা হচ্ছে কি এস। তখন চারটা কোয়ান্টাম সংখ্যারই দরকার হয়। বুঝছো জিনিসটা? ঠিক আছে, খুব সুন্দরভাবে লিখে রাখো, দেখো মারাত্মক জিনিস সব একটা পেজের মধ্যেই কিন্তু আমাদের এসে গেল। তাহলে তখন কি দরকার হচ্ছে, চারটা কোয়ান্টাম সংখ্যা, এন, এল, এম, আর একটা হচ্ছে কি এস। ঠিক আছে, এই ছোট জিনিসগুলো না জানে শুধুমাত্র এন এর মানে এত হলে এল এর মানে এত পড়ে গেলে অনেক সময় দেখবা আটকে যাবা। ঠিক আছে, তাহলে ইলেকট্রনকে বর্ণনা করার জন্য চারটা কোয়ান্টাম সংখ্যা লাগে, অরবিটালকে বর্ণনা করার জন্য তিনটা কোয়ান্টাম সংখ্যা লাগে। সোডিঞ্জার ইকুয়েশন থেকে আমরা কার ধারণা পাই, অরবিটাল, এবং সাথে কিসের সলভ পাই, প্রধান তিনটা কোয়ান্টাম সংখ্যা কিন্তু আমরা সলভ আকারে পাই। গত ক্লাসে যারা যারা আগের ক্লাস না করে যদি কোনো কারণে ইউটিউবে এটাতে এসে যাও, আমি কিন্তু সোডিঞ্জার ওয়েভ ইকুয়েশনটা একদম ডিটেল বুঝিয়েছি, তোমার লেভেলে যতটুকু দরকার হয় এটা খুব সুন্দরভাবে বুঝিয়েছি, তাই না। আইজেন মান, আইজেন ফাংশন বইয়ে দেওয়া আছে, সেই জন্য এগুলো সুন্দরভাবে বলেছি। ঠিক আছে, তোমার লেভেলে যতটুকু বোঝা যায়, বাকি ডিটেলটা দেখবা তুমি যদি বুয়েট বা সিকিউরিটিতে যাও তখন একদম শুরুতেই পড়বা। তো এবার আমি আসি প্রত্যেকটা কোয়ান্টাম সংখ্যার বর্ণনায়। প্রধান কোয়ান্টাম সংখ্যা বলছে কি, বোর পরমাণু মডেল, বলছে কি কি দ্বারা প্রকাশ করে, এন দ্বারা। বোর পরমাণু মডেল অনুসারে পরমাণুর, ও একটা এমসিকিউ বলতে ভুলে গেছি, প্রধান কোয়ান্টাম সংখ্যা কি প্রকাশ করে একটু বলো তো, প্রধান কোয়ান্টাম সংখ্যা কি প্রকাশ করে একটু বলো তো, আকার। প্রধান কোয়ান্টাম সংখ্যা কি প্রকাশ করে, আকার। সহকারী কোয়ান্টাম সংখ্যা কি প্রকাশ করে, আকৃতি। একটা প্রধান ও হচ্ছে প্রধানের সহকারী, বা এটাকে বলা হয় এজিমুথাল কোয়ান্টাম নাম্বার বা সাবসিডিয়ারি কোয়ান্টাম নাম্বার। চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা এবং ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা। বললাম প্রধান কোয়ান্টাম সংখ্যা কি প্রকাশ করে। বুয়েটে যখন এই এমসিকিউটা আসছিল অপশনে আকার ছিল না, আকার যখন ছিল না তখন তোমরা আইডিয়া করতে পারো আর কি ছিল, আর ছিল হচ্ছে শক্তি। তাহলে প্রধান কোয়ান্টাম সংখ্যা তারা কি বুঝতে পারি বলো তো, আকারও প্রকাশ হয়, আবার কি বলতো শক্তিও প্রকাশ পায়। যত প্রধান কোয়ান্টাম সংখ্যা বাড়ে তত কি হয়, শক্তির মানও বাড়ে। তাহলে বোর পরমাণু মডেল অনুসারে পরমাণুর ইলেকট্রন সমূহ নিউক্লিয়াসকে কেন্দ্র করে নির্দিষ্ট বৃত্তাকার কিসে ঘুরছে, অরবিটে ঘুরছে। বোর মডেল কিসের ধারণা দেয়, অরবিটের ধারণা দেয়। সোডিঞ্জার মডেল কিসের ধারণা দেয়, অরবিটালের ধারণা দেয়। কেমন, অরবিটালের ধারণা দেয়। পরমাণুর ইলেকট্রন সমূহ নিউক্লিয়াসকে কেন্দ্র করে নির্দিষ্ট বৃত্তাকার অরবিট বা শক্তি স্তরে আবর্তন করে, বৃত্তাকার অরবিট বা শক্তি স্তর এ আবর্তন করে। প্রধান কোয়ান্টাম সংখ্যা অরবিট বা শক্তি স্তরে আকার প্রকাশ করে। ঠিক আছে, প্রধান কোয়ান্টাম সংখ্যা কি করে, শক্তি স্তরে আকার প্রকাশ করে। বিজ্ঞানী বোর শক্তি স্তর সম্পর্কিত প্রধান কোয়ান্টাম সংখ্যা এন এর ধারণা প্রস্তাব করেন। এই লাইনগুলো পড়বো। প্রধান কোয়ান্টাম সংখ্যা এন এর মান কি হতে পারে, 1 2 3 4, এখান থেকে কত পর্যন্ত হতে পারে, ইনফিনিটি পর্যন্ত হতে পারে। এন এর মান বৃদ্ধি পাওয়ার সাথে সাথে আবর্তনশীল ইলেকট্রনের নিট শক্তি কি হয়, বাড়ে। যত এন বাড়ে তত কি বাড়ে, শক্তি স্তরও বাড়ে, শক্তিও বাড়ে। সেই সাথে নিউক্লিয়াস থেকে তার কক্ষপথের দূরত্বও কি হয়, বেড়ে যায়, শুধু ব্যাক কমে। এন ইকুয়াল 1 হলে প্রথম শক্তি স্তর বাড়ে, এটাকে বলা হয় কি বলতো, শেল। এটাকে বলা হয় কি, অরবিট বা কি শেল। ঠিক আছে,
এরপরে যখন এল আসবো তখন দেখবে আমরা বলছি সাবশেল। তাহলে n ইকুয়াল 2 হলে দ্বিতীয় শক্তি স্তর, বাকি এল শেল, এসএসসি তে পড়েছি না, 3 হলে কি হয় তৃতীয় শক্তি স্তর বা এম শেল। অনুরূপভাবে চতুর্থ শক্তি স্তর বা এন শেল, যে কোনো প্রধান শক্তি স্তরে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা আমরা এসএসসি তে পড়েছি 2n স্কয়ার। ইলেকট্রন ধারণ ক্ষমতা কত, সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা কত হয় 2n স্কয়ার, ঠিক আছে 2n স্কয়ার। আর আজকে আমরা দেখবো এটা আসলে কেন 2n স্কয়ার হয়, এটা কেন 3n স্কয়ার হয় না, বিষয় বুঝতে পারছো। আজকে আমরা দেখবো হচ্ছে 2n স্কয়ার আমরা পড়ে আসছি, বুঝো না প্রথম শক্তি স্তরে 2টা, এর পরেরটাই কত 2 × 2 স্কয়ার, এর মানে কত হয় 8টা, এর পরেরটাই কত 2 × 3 স্কয়ার, এর মানে 18টা, এমনি করে আমরা পড়েছিলাম না। এরপর 2 × 4 স্কয়ার, এর মানে কত 32টা ইলেকট্রন থাকতে পারে। এবার আমরা আসি হচ্ছে এগুলো হচ্ছে ওই যে ম্যাথ আমরা যেগুলো পড়েছিলাম এগুলো এখানে দরকার নেই। এজিমুথাল বা সহকারী কোয়ান্টাম সংখ্যা, পরমাণু ইলেকট্রনের আবর্তনের জন্য প্রতিটি প্রধান শক্তি স্তর নির্দিষ্ট সংখ্যক কিসে বিভক্ত, উপশক্তি স্তরে বিভক্ত থাকে। তাহলে এটা হচ্ছে কি শেল, এটা হচ্ছে কি বলতো সাবশেল। একটি ইলেকট্রন প্রধান শক্তি স্তরে যে উপস্তরে রয়েছে তা প্রকাশের জন্য, প্রধান স্তরে যে উপস্তরে রয়েছে তা প্রকাশের জন্য সহকারী কোয়ান্টাম সংখ্যা ব্যবহার করে। একটা হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা, আর প্রধানের ভিতর কই আছে, এটা এই কাজটা করবে কে প্রধানের সহকারী। এটাকে অরবিটাল কোয়ান্টাম সংখ্যাও বলা, সমারফিল্ড কোয়ান্টাম সংখ্যাও বলা হয়। খুব ইম্পর্টেন্ট লাইন, তোমাকে বলে দিবেন নিচের কোনটি অরবিটাল কোয়ান্টাম সংখ্যা। অরবিটাল কোয়ান্টাম সংখ্যা হচ্ছে এল, এল, ঠিক আছে। সমারফিল্ড কোয়ান্টাম সংখ্যা হচ্ছে এল। বিজ্ঞানী সমারফিল্ড সহকারী কোয়ান্টাম সংখ্যা এল সম্বন্ধে সর্বপ্রথম ধারণা দেন, ঠিক আছে, সর্বপ্রথম ধারণা দেন বা ব্যাখ্যা দেন। এল দ্বারা প্রকাশ করা হয় কোন ইলেকট্রনে এল এর মান দ্বারা ইলেকট্রনটির কৌণিক ভরবেগ নির্দিষ্ট করা হয়। খুব ইম্পর্টেন্ট, এটা দাগাইনি, দেখছো এটা দাগাইনি। এটা হচ্ছে যার চোখ আছে যে জানে কোয়েশ্চেন এখান থেকে ভয়ঙ্কর কোয়েশ্চেন আসতে পারে। এই লাইন থেকে যেইতেও কোয়েশ্চেন আসছে, ভয়ঙ্কর কোয়েশ্চেন আসতে পারে। আমরা কৌণিক ভরবেগ পড়েছিলাম কি, বলছে মান দ্বারা ইলেকট্রনটির কৌণিক ভরবেগ নির্দিষ্ট করা হয়। কৌণিক ভরবেগ আমরা পড়েছিলাম কি বলতো, বোর পোস্টুলেটে আমরা পড়েছিলাম কি mvr ইকুয়াল nh/2π। এটা হচ্ছে n এর সাথে নির্ভর করে হয়েছে, কিন্তু এর চেয়ে একুরেট এখন যেটা পড়বো এটা হচ্ছে কি বলতো এর চেয়ে আরো কি একুরেট। এটাকে যদি হচ্ছে n l দুইটা অপশন, দুইটা থেকে বের করা যায়, তখন আমরা কই থেকে বের করব, l থেকে বের করব। h/2π √l × l+1। এখানে কি ছিল আগে nh/2π, h/2π h/2π সেম, n এর জায়গায় কি আসছে √l × l+1। তোমাকে যদি s দিয়ে তোমাকে যদি কি করা যায় l দিয়ে ধরো বের করা যাচ্ছে, তখন তুমি এটা দিয়ে করবা না। এটা কি বলতো মোর একুরেট, এর কারণে আরো প্রিসাইজ জায়গায় গেছে এটা, ঠিক আছে। এটা এটা হচ্ছে কোন জায়গায় আছে, এটা হচ্ছে জাস্ট তোমার কিসে চলে গেছে, শেপের মধ্যেই চলে গেছে, এটা কিন্তু আরো কিসে চলে গেছে প্রিসাইজ। তাহলে mvr ইকুয়াল কৌণিক ভরবেগ, mvr ইকুয়াল বা l ইকুয়াল আমরা কি লিখতে পারি √l × l+1 h/2π। এই সূত্রটা একটু লিখে রাখো, ঠিক আছে, এই সূত্রটা একটু লিখে রাখো। আমি আজকে একটা এমসিকিউতে এটা করাবো, কেমন। এটা থেকে যেই এমসিকিউ আছে বুয়ের যে কোনো সময় দিয়ে দিতে পারে। এখন বলতে পারো ভাই বইয়ের জিনিস বাইরের জিনিস পড়াচ্ছেন কেন, বইয়ের বাইরের জিনিস পড়াচ্ছি না, হাজারি স্যারে নাই, গুহ স্যারে এটা আছে। হাজারি স্যারে নেই তো কি হয়েছে, গুহ স্যারে এটা আছে। অনেকে বলতে পারো ইউটিউবে ফ্রি ক্লাস দিচ্ছেন, যে এই পড়াই উড়াই ফেলতেছেন। না, এটা তোমার বইয়েই আছে, এটা গুহ স্যারের বইয়ে দিয়েছে, এর মানে বইয়ের যে কোনো সময় কিন্তু এটা দিতে পারে। তাহলে mvr ইকুয়াল √l × l+1 h/2π। তাহলে এবার দেখো এই জিনিসটা একদম সহজ, আমার সাথে এখনই হয়ে যাবে। এল এর মান 0 থেকে কত পর্যন্ত হয়, n-1 পর্যন্ত হয়। এল এর মান দ্বারা উপশক্তি স্তরে আকৃতি নির্ধারিত হয়, আকৃতি নির্ধারিত হয় কেমন। এল এর মান 0, 1, 2, 3 হলে উপশক্তি স্তরকে আমরা কি বলি s p d f দ্বারা চিহ্নিত করা হয়। দেখো এল এর মান ধরো 0, তখন আমরা ওকে বলছি কি s অরবিটাল, ঠিক আছে। 1 হলে আমরা একে কি বলছি p অরবিটাল, ঠিক আছে। এরপর 2 হলে আমরা কি বলছি ডি অরবিটাল, এরপর 3 হলে আমরা কি বলছি এফ অরবিটাল, 4 হলে আমরা কি বলছি বলতো, 4 লাগবে না জি অরবিটাল। এরপর 5 হলে আমরা কি বলবো, 5 হলে আমরা কি বলবো এইচ অরবিটাল। অর্থাৎ দেখো প্রথমের নামগুলো এস পি ডি এফ এভাবে, এরপরে 4 হলে জি, এরপর একটা এইচ, এরপর বলছে অ্যালফাবেটিক্যালি আগাতে, ঠিক আছে। এগুলার একটা কারণ আছে, আর এগুলো বলছে কি বলতো অ্যালফাবেটিক্যালি আগাতে, অ্যালফাবেটিক্যালি আগাতে, ঠিক আছে। জি এইচ আই জে এমনি করে আগাতে। এখানে মানে বুঝো না, বুঝো না, আগে একটু হজম করো।
L ইকুয়াল 0 হলে s অরবিটাল, L ইকুয়াল 1 হলে এমসিকিউতে জিজ্ঞেস করবে কোন অরবিটাল, p অরবিটাল, L ইকুয়াল 2 হলে কোন অরবিটাল, d অরবিটাল, L ইকুয়াল 3 হলে কোন অরবিটাল, f অরবিটাল, L ইকুয়াল 4 হলে কি 4g, 4 হলে g অরবিটাল, 2 হলে d অরবিটাল, 3 হলে f অরবিটাল, 0 হলে s অরবিটাল। আগে এইটু হজম করো, ঠিক আছে, এইটুক হজম করো আগে। বুঝছো? বুঝছো? তোমাকে যদি বলে এস অরবিটালের এস এর জন্য এল এর মান কত, 0। তোমাকে যদি বলে পি এর জন্য এল এর মান কত, 1। তোমাকে যদি বলে 2d এর জন্য এল এর মান কত, 2d, ডি 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 হলে 2, ডি ডিতে 2, ডিতে 2, ঠিক আছে, হলে কি বলতো 2, ঠিক আছে। তোকে যদি বলে জি এর জন্য 4g মনে রাখবো, 4g, আর না এমনি হিসাব করে করে বের করবা, ঠিক আছে। আর এফ কত হয় বলতো 3, ঠিক আছে। 2 এর পর কত হবে, 2 এ যদি ডি হয় এরপর 3 এ কি হবে, এফ হবে। এটুক সবাই বুঝছো? এটুক সবাই বুঝছো? একটু দ্রুত পড়াচ্ছিলাম মনে হয়, এটুক বুঝতে পারছো? L ইকুয়াল 0 হলে s অরবিটাল, 1 হলে p অরবিটাল, 2 হলে d অরবিটাল, 3 হলে f অরবিটাল, 4 হলে g অরবিটাল। হুট করে ধরো কে দুষ্টামি করলো, ঠিক আছে, কোথাও ধরো কুইজে দিতে গেলা বা বোর্ড পরীক্ষায়, কুমিল্লা বোর্ড, চট্টগ্রাম বোর্ড বা ঢাকা বোর্ড, অথবা ধরো বুয়েট গিয়ে একটু দুষ্টামি করলো, L ইকুয়াল 5 হলে কোন অরবিটাল, তো তোমার মাথায় আকাশ ভেঙে পড়ার মতো অবস্থা। তাহলে এটা হচ্ছে কি বলতো, 3 হলে f, 4 হলে g, 5 হলে h, 6 হলে কি অ্যালফাবেটিক্যালি চলতে থাকবে, g h i j এমনি করে চলতে থাকবে। বলছে এইগুলোর জন্য আর এইভাবে মানে শুরুতে এ অরবিটাল হয়নি, এ বি সি ডি এমনি হয়নি, শুরুর 4টা হচ্ছে কারণ আছে কোনো, আর এরপরের গুলো বলছে হচ্ছে বর্ণের ক্রম অনুসারে আগাতে, অ্যালফাবেটের ক্রম অনুসারে আগাতে। তো আমি আগে হচ্ছে সোর্সটা একটু বলে আসি। দেখো উপশক্তি স্তরের নামকরণের উৎস, দেখছো আমাদের বইয়ে আসলে অনেক কিছুই কিন্তু লেখা থাকে, অনেক কিছুই কিন্তু লেখা থাকে উৎস। এগুলোর উৎস হচ্ছে কি, পারমাণবিক বর্ণালী। পারমাণবিক বর্ণালীতে কি হয় বলতো, বিভিন্ন রকমের রেখা দেখি আমরা, সবার মনে আছে বর্ণালীতে কি দেখি বলতো, লেকচার 5-6 তোমাদের বর্ণালীটা পড়ানো হয়েছে মারাত্মক কনসেপ্ট দিয়ে। কেমন, শুধু কনসেপ্ট না, মারাত্মক কনসেপ্ট দিয়ে তোমাকে শোষণ বর্ণালী কোনটা, বিকিরণ বর্ণালী কোনটা, আমরা যে ছবি দেখতেছি শোষণ না বিকিরণ, এটা পড়ানো হয়েছে। তো এখানে আমরা কিছু রেখা দেখি, বলছে পরমাণুর বর্ণালীতে 4 শ্রেণীর রেখা বর্ণালী দেখা যায়, মানে রেখাগুলা একটু গঠনগত দিক থেকে 4 শ্রেণীর রেখা আমরা দেখতে পাই। যদি সহজে বলি, বিজ্ঞানীরা প্রাথমিক অবস্থায়, মানে এটা হচ্ছে যখন শুরুর দিকে দেখছে, প্রাথমিক অবস্থায় তাদেরকে কি বলছে, কিছু রেখা আছে শার্প, কিছু রেখা আছে একটু শার্প, কিছু রেখা আছে হচ্ছে একদম স্ট্রেইট, ঠিক আছে। স্ট্রেইট হলে এটাকে আমরা বলছি একদম কি বলতো প্রিন্সিপাল বা প্রধান, শার্প হলে এটাকে আমরা বলছি তীক্ষ্ণ। এরপর কিছু রেখা আছে এগুলো একটু ছড়াই গেছে, ওইটাকে আমরা কি বলছি, ছড়াই গেছে, স্প্রেড আউট হয়েছে, ঠিক আছে, এটাকে আমরা বলছি ডিফিউজড হওয়া বা পরিব্যাপ্ত, ডিতে ডিফিউজড বা পরিব্যাপ্ত। তোমাকে যদি বলে ডি অরবিটালে ডি এর নামকরণের উৎস কি, তাহলে ডি এর নামকরণের উৎস হচ্ছে রেখা বর্ণালী। ডি দ্বারা কি বুঝায়, ডিফিউজড, পি দিয়ে প্রিন্সিপাল, ঠিক আছে, এরপর কি এস দিয়ে হচ্ছে শার্প, ঠিক আছে। এরপর কিছু রেখা দেখা গেছে হয়তো কি একদম মৌলিক, মানে বোঝা যাচ্ছে এটা হচ্ছে মৌলিক, ওটাকে বলছে কি বলতো ফান্ডামেন্টাল বা এফ, ঠিক আছে, ওটাকে বলছে ফান্ডামেন্টাল বা এফ। আর জি দিয়ে বুঝাই হচ্ছে জেনারেলাইজড, জি দিয়ে বুঝে হচ্ছে জেনারেলাইজড, কারণ ওইটা তো আর বর্ণালী থেকে আসে না, ওইটা তো আর বর্ণালীর সাথে মিলাতে পারবে না। বর্ণালী থেকে আমরা প্রথম কি পাইছি বলতো, 4 জনের নাম, এরপর এগুলা কি জি থেকে শুরু করে জি এইচ এমনি করে চলতে থাকবে অ্যালফাবেটিক্যালি। তো এদেরকে এসপিডিএফ প্রতীক দ্বারা এল এর মান কি 0 1 2 3 নির্দিষ্ট করে। সমরফিল্ড পরমাণু ইলেকট্রনের জন্য বোর্ড প্রস্তাবিত প্রধান শক্তি স্তরের সাথে বৃত্তাকার ও উপবৃত্তাকার প্রকৃতির উপশক্তি স্তরের ধারণা প্রস্তাব করেন। এই কোয়েশ্চেনটা আসছে এর আগে। বোর বলছিল হচ্ছে কি বৃত্তাকার, সমরফিল্ড বলছে কি উপবৃত্তাকার কক্ষপথের ধারণা কে দেন, সমরফিল্ড। এটা নিয়ে আরো পড়ালেখা আছে, কিন্তু উপবৃত্তাকার নিয়ে আমাদের সিলেবাসে ওইটা নিয়ে আর পেঁচায়নি। বিষয়বস্তু উপবৃত্তাকার মানে এন এর মধ্যে উপবৃত্তাকার কেমনে, কোনটা কি দাঁড়ায়, এই হয়েছে। তাহলে এস অরবিটাল নামকরণ উৎস কি, বর্ণালী। এস এর কোথা থেকে আসছে, এস কোথা থেকে আসছে, শার্প থেকে। প্রি কোথা থেকে আসছে, প্রিন্সিপাল থেকে। ডি কোথা থেকে আসছে, ডিফিউজ থেকে। এফ কোথা থেকে আসছে, ফান্ডামেন্টাল থেকে। ফান্ডামেন্টাল মানে এস মানে শার্প তীক্ষ্ণ, পি মানে কি প্রিন্সিপাল প্রধান, ডি মানে কি ডিফিউজ পরিব্যাপ্ত, এফ মানে কি ফান্ডামেন্টাল মৌলিক। আর জি কে কি বললাম, জি কে বললাম হচ্ছে জেনারেলাইজড, ঠিক আছে, জি কে বললাম কি জেনারেলাইজড। এরপরে জিএস এগুলো অ্যালফাবেটিক্যালি চলবে, এগুলোর আসলে নামের জিএস এগুলোর নামের উৎস খুঁজে লাভ নেই, ঠিক আছে, উৎস খুঁজে লাভ নেই। তাহলে এবার দেখো কি বলছে, এল এর মান কেমন হয়,
শূন্য থেকে n-1, এর মানে n এর সমান হবে না, ওর থেকে কম হবে। বুঝো নাই। প্রধান যদি 1 হয় সহকারী হবে ওর চেয়ে কম। প্রধান 1, এর মানে সহকারী কোনো কালে 1 হবে না, একের কম হবে। কত হবে তাহলে? 0। 2 হলে এটা কত হবে? এটার জন্ম 2 হবে না, সহকারীর মান প্রধানের সমান হবে না, তাইলে কত হবে? এটা 2 হলে এটা হবে কি? 0, 1। 0 থেকে শুরু করে n-1, 0 থেকে শুরু করে 0, 1, 2 হবে না, 2 এর আগে থেমে যাবে। সেজন্য বলছে n হবে না, n এর 1 আগে গিয়ে থেমে যাবে। তাহলে n = 3 হলে এটা কি বলছে বলো তো? l = 0, 1, বুঝছো? 3 হলে এটা কত হবে? 0, 1, 0 থেকে শুরু করতে হবে l এর মান, 0, 1, 2, 3 হবে না, 0, 1, 2 পর্যন্ত হবে। n = 4 হলে এটার মান, এই সবাই আমার কথা কি বুঝো? সবাই আমার কথা কি বুঝো? কমেন্টে জানাবা, ঠিক আছে? জানাবা। দেখো n = 4 হলে কি হবে? আমি কিন্তু অনেকবার রিপিট করে দিই, কোনো জায়গায় যদি একটু দ্রুত আগায় তো না বুঝার কোনো কারণ নেই আশা করি। আর ক্লাসগুলো যেহেতু তোমাদের উদ্দেশ্যে নেওয়া, তোমরা হচ্ছে তোমাদের বন্ধুবান্ধব যারা আছে ক্লাসগুলো একদম শেয়ার করে দিবে, কারণ আমি এভাবে নিচ্ছি যাতে তোমার মানে শেয়ার করলে যাতে ও বলে যে না তুই একটা ভালো জিনিস দিছিস, ঠিক আছে, একটা অসাধারণ জিনিস দিচ্ছিস, আমার কেমিস্ট্রি প্রস্তুতির জন্য ভালো কিছু হয়েছে। তো আমিও চেষ্টা করবো সামনে এগুলো হচ্ছে এইভাবে করেই তোমাদেরকে দিতে। তো প্রধান শক্তি স্তর n = 4 হলে l = কত হয় বলো তো? 0 হবে, 1 হবে, মানে 0 থেকে শুরু হবে। সহকারী কই থেকে শুরু হয়? 0 থেকে, ওর জীবন শুরু হয় 0 থেকে। আর n এর 0 থেকে শুরু হয় না, n শুরু হয় 0 শক্তি স্তর কিছু নেই, 1, 2, 3, 4 এমনি করে ইনফাইনাইট। তাহলে n = 4 হলে এটা কত হবে? 0, 1, 2, 3, 4 হবে না, 4 এর আগ পর্যন্ত হবে সহকারীর মান। এবার একটা বিষয় দেখো, খুব মজার বিষয়, এটা আসলে অনেকে ভুল করে ফেলে। প্রধান কোয়ান্টাম সংখ্যার জন্য সহকারী কোয়ান্টাম সংখ্যা কয়টি? যতটা প্রধান কোয়ান্টাম সংখ্যা ঠিক ততটাই সহকারী কোয়ান্টাম সংখ্যা। প্রধান কোয়ান্টাম সংখ্যা যদি 1 হয় সহকারী কোয়ান্টাম সংখ্যা কয়টা? একটা। প্রধান কোয়ান্টাম সংখ্যা যদি 2 হয় সহকারী কোয়ান্টাম সংখ্যার মান হচ্ছে 0, কিন্তু সংখ্যা কয়টা? 2টা। প্রধান কোয়ান্টাম সংখ্যা যদি 3 হয় তাহলে সহকারী কোয়ান্টাম সংখ্যা কয়টা? একটা, দুইটা, তিনটা। প্রধান কোয়ান্টাম সংখ্যা যদি 4 হয় সহকারী কোয়ান্টাম সংখ্যা 2, 3, 4টা। এবার একটা বিষয় দেখো, দেখো প্রধান কোয়ান্টাম সংখ্যা n এ l এর মান কত? 0। তাহলে এটা কোন অরবিটাল? s অরবিটাল। তাহলে 1 এর মধ্যে কি আছে বলো তো? 1s। 1 এর মধ্যে কি আছে? 1s। যখন 2 তখন কি s ও আছে। 0 হলে এই l এর মান 0 হলে s অরবিটাল, l এর মান 1 হলে p অরবিটাল। তাহলে 2 এর মধ্যে s ও আছে, 2 এর মধ্যে p ও আছে। এই যে দেখো বলছে দ্বিতীয় শক্তি স্তর উপশক্তি দুইটি, 2s 2p। তাহলে দেখো তো 3 হলে কি? 3s, এটা কি 3p, এটা কত? 3d। এটা কি হবে? 4s, এটা কত? 4p, 4d, 4f। সেজন্য আমি ইলেকট্রন বিন্যাস পড়ানোর সময় একটা কথা বলবো, s এর জন্ম হয় 1 থেকে, p এর জন্ম হয়েছে যখন 2 আসছে তখন, d এর জন্ম হয়েছে তৃতীয় শক্তি স্তরে, f এর জন্ম হয়েছে চতুর্থ শক্তি স্তরে, f এর জন্ম হয়েছে চতুর্থ শক্তি স্তরে। তো বলছে তোকে এমসিকিউ দিয়ে দিবে প্রধান শক্তি স্তরের মধ্যে ওর অর্থাৎ এটা হচ্ছে শ্যাল, এটা হচ্ছে সাব শ্যাল। কেমন বলছে? প্রধান শক্তি স্তরের মধ্যে উপশক্তি স্তর কয়টি? একটি। একের মধ্যে 1। এটা 1 হলে, এটা প্রথম হলে এখানে কয়টা থাকবে? একটা। দ্বিতীয় হলে কয়টা থাকবে? তোমাকে একটু আগে এটাই বলছি, 2টা। তৃতীয় হলে কতটা থাকবে? 3টা উপশক্তি স্তর। তোমাকে যদি বলে চতুর্থ শক্তি স্তরের উপশক্তি কয়টি? 4টি। তোমাকে যদি বলে n-তম শক্তি স্তরে উপশক্তি স্তর কয়টি? তাহলে nটি। n-তম শক্তি স্তরে উপশক্তি স্তর কয়টি? nটি। তোমাকে যদি বলে ইনফিনিটি তম শক্তি স্তর উপশক্তি স্তর কয়টি? ইনফিনিটি। মানে যদি এটা বাস্তব না, মানে ব্যাপারটা এভাবে বললাম আর কি, তাই না? হিসাবে হচ্ছে কি, যদি বলে বুয়েট একটু কাহিনী করে বললো হচ্ছে কি 100তম শক্তি স্তরে উপশক্তি স্তর কয়টি? 100টি হবে। 1 হলে 1 হয়, 2 হলে 2টা পাই, 3 হলে 3টা পাই, 4 হলে 4টা পাই। দেখছো n এর মান যত উপশক্তি স্তরের সংখ্যাও কি হয় তত। তাহলে প্রথম শক্তি স্তরে উপশক্তি স্তর একটি, 1s। দ্বিতীয় শক্তি স্তরে 2টি, তাহলে 2s 2p। তৃতীয় শক্তি স্তরে 3টি, তাহলে 3s 3p 3d। চতুর্থ শক্তি স্তরে 4টি, তাহলে কি হবে? 4s 4p 4d 4f 4f। এবার আমরা আসি চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা। চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা কে করেছে বলতো? জিম্যান। কে করেছে? জিম্যান, ম্যাগনেটিক ম্যান। ঠিক আছে, কত সালে? 1886 সালে বললাম। জিনিসটা কি? পরমাণুর কেন্দ্রে ধনাত্মক চার্জযুক্ত কে আছে?
নিউক্লিয়াস আছে, কোনো সমস্যা নেই। কক্ষপথে কি আছে? ঋণাত্মক চার্জযুক্ত ইলেকট্রন থাকার কারণে পরমাণুর ভিতরে একটি কি আছে? বিদ্যুৎ ক্ষেত্র আছে, এবং এর প্রভাবে কি সৃষ্টি হয়? চুম্বক ক্ষেত্র সৃষ্টি হয়। এই চুম্বক ক্ষেত্রের প্রভাবে ইলেকট্রনের বিভিন্ন অরবিটাল যে আছে ত্রিমাত্রিক দিকস্থিতি বা ওরিয়েন্টেশন ঘটে। বিভিন্ন অরবিটালে ত্রিমাত্রিক দিকস্থিতি বা ওরিয়েন্টেশন ঘটে। বিজ্ঞানী জিমেন চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যার ধারণা দেন, একে এম দ্বারা প্রকাশ করা হয়। বিজ্ঞানী জিমেন চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যার ধারণা দেন, একে এম দ্বারা প্রকাশ করা হয়। কেমন? কোয়ান্টাম সংখ্যার ধারণা দেন, একে এম দ্বারা প্রকাশ করা হয়। এম এর মান কার উপর নির্ভর করে? এল এর মান নির্ভর করে এন এর মানের উপর, 0 থেকে n-1 পর্যন্ত। এম এর মান নির্ভর করে এল এর মানের উপর। তাহলে তোমাকে যদি জিজ্ঞেস করে এম এর মান সরাসরি কার উপর নির্ভর করে? এল এর মানের উপর নির্ভর করে। এটা আসছে, এবং এটা কেমন হয়? -L থেকে 0 সহ +L। -L থেকে কি হয় বলতো? 0 সহ +L। সেই জন্য বলছে এল এর যে কোনো মানের জন্য এম এর 12+1 সংখ্যক মান আছে। বুঝি নেই, কিচ্ছু বুঝি নেই। দেখো একটু পরে বুঝিয়ে দিচ্ছি। তো এম এর মান দ্বারা কি বোঝাচ্ছে? উপশক্তি স্তরে মোট অরবিটাল সংখ্যা বোঝায়। মোট অরবিটাল সংখ্যা কিন্তু এম এর মান থেকে বোঝা যায়। তো গুহ স্যার দেখবে এখানে বলেছে ফার্স্টেরটা কি ছিল? শক্তি স্তর। এরপরে কি আসছে? উপশক্তি স্তর। তো গুহ স্যার একটা টার্ম ইউজ করছে, এই টার্মটা যদি ইউজ হয় না সাধারণত এইভাবে, ঠিক আছে। এরপরে কি বলতো? এম কে গুহ স্যার বলেছে উপশক্তি স্তর। শক্তি স্তর, ঠিক আছে। এটা কেউ করেছে? গুহ স্যার। এটা এমনি এমন না যে এটা আসলে হাজারি স্যারের প্র্যাকটিসটা ঠিক আছে। তো যাই হোক, এটাকে কি দিয়ে বুঝাতে চেয়েছে গুহ স্যার? উপশক্তি স্তর। অর্থাৎ উপশক্তি স্তরের যে আবার বিন্যাস হচ্ছে ওটাকে বলছে কি বলতো? উপশক্তি স্তর। উপশক্তি স্তরে আবার ঠিক আছে। তো এরকম আসলে কোনো শব্দ আছে কিনা ইংলিশে আমার চোখে পড়ে নাই। তো যাই হোক, মানে এখানে বুঝাচ্ছে কি বলতো? এর মান দ্বারা উপশক্তি স্তরে মোট অরবিটাল সংখ্যা। এটা দিয়ে বুঝাচ্ছে কি? এস অরবিটাল, ধরো পি অরবিটাল, কিন্তু এটা বুঝাচ্ছে হচ্ছে মোট পি অরবিটাল কয়টা, এটা বোঝা যাচ্ছে কি এম এর মান দ্বারা, বা মোট ডি অরবিটাল। কিচ্ছু বুঝি নেই, দেখতে থাকি একটু। এমন আর একটু বইয়ে কি বলছে এটা দেখি, আমাদের বুঝাবুঝি পরে। দেখো বলছে কি? উপশক্তি স্তর এসপিডিএফ এগুলো কি? সাবশেল। কে এল এম এন এগুলো হচ্ছে কি? শেল বা n=1 n=2। তাহলে উপশক্তি স্তর এস এর জন্য এল এর মান কত? 0। বলছে এল এর মান যা হবে এম এর মান হবে -L থেকে 0 সহ +L। বুঝি নেই। ধরো এল এর মান হচ্ছে -1, এল এর মান হচ্ছে 1, তাহলে এটা কি হবে? 0 -1 +1। তাহলে এদিকে -1, এদিকে কত? +1 পর্যন্ত। সংখ্যার রেখা দিয়ে বুঝলাম আমরা জিনিসটা হচ্ছে কি হয়েছে, ছোটবেলায় ম্যাথ করেছি না 9, 10 এগুলাতে। এটা -1 -2, এরপর কত বলতো? +1 +2, ঠিক আছে। যদি হচ্ছে কি হয়? 0 হয়, তাহলে কি 0 -0 +0 এরকম কিছু আছে, তাহলে এটা কি হবে বলতো? শুধু 0 হবে। তাহলে বলছে উপশক্তি স্তর এস এর জন্য এল এর মান কত? 0। এল এর মান 0 হলে এম এর মান কত? একদম ঠান্ডা মাথায় দেখো, এম এর মান কত? -0 0 +0, ঠিক আছে। এর মানে কি? আলটিমেট 0ই। উপশক্তি স্তর পি এর জন্য এল ইকুয়াল কত? 1। এল ইকুয়াল 1 হলে এটা কি হবে? বামে হবে -1 0 +1, অথবা কিছু স্যার দেখবে এটাকে লিখে কেমনে? 0 ± 1, ঠিক আছে। 0 ± 1 কলেজে যখন যাবে বা বিভিন্ন জায়গায় যখন পড়বে দেখবা 0 ± 1 যদি পড়ো, যদি দরকার হবে না এই চ্যাপ্টার, মানে সামনে যখন পড়ে যাবে তখন দেখবা। তাহলে এল ইকুয়াল 2 এর জন্য কি হবে দেখো তো? -2 -1 0 +1 +2 -2 এল ইকুয়াল যদি 2 হয় তখন এম এর মান কি হবে? -2 -1 0 +1 +2, ঠিক আছে। তাহলে এম এর মান কি হবে বলো তো? -2 -1 0 +1 +2, অথবা এটাকে আমরা কিভাবে লিখতে পারি? যে কোনো একটা লিখবা, দুইটা লিখবে না, +-1 +-2। এরপর এফ এর জন্য এল এর মান কত? 3। তাহলে 3 হলে এটা কি হবে? -3 মাইনাসের দিকে কি? -3 -2 -1 0 সহ +1 +2 +3। তাহলে এটা কি লিখতে পারি আমরা সংক্ষেপে? 0 +-1 +-2 +-3। এর মানে বুঝলাম হচ্ছে এল এর মানের জন্য এম এর মান পাওয়া গেছে একটা। এর মানে এস অরবিটাল একটাই। এখানে বাক কয়টা বলো তো? একটাই। বিষয় বুঝতে পারছো? বস কয়টা বলো তো? একটাই। মানে বুঝছো? এল ইকুয়াল 0 হলে এম ইকুয়াল 0, এর মানে বুঝাচ্ছে এস এর ভিতর আর কোনো ভাগ নেই। এস কয়টা বলো তো? একটাই। এরপর দেখো এল ইকুয়াল 1 হলে পি অরবিটাল, পি বলছে 3টা, -1 0 +1, তাহলে মোট অরবিটাল কয়টা এখানে? পি উপশক্তি স্তরে অরবিটাল কয়টা? 3টা, px py pz,
পিএক্স পিওয়াই পিজেড। ডি এর মধ্যে কি আছে বলো তো? পাঁচটা, ডিএক্স ওয়াই ডিওয়াইজেড ডিজেড এক্স, এগুলো নিয়ে আমরা পড়বো। ডিএক্স ওয়াই ডিওয়াইজেড ডিজেড এক্স ডিএক্স স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার ডিজেড স্কয়ার। এফ এর মধ্যে এরকম কি পাওয়া যায় বলো তো? 7টা পাওয়া যায়। ঠিক আছে, তাহলে ডি এর মধ্যে পাওয়া গেছে 1টা 2টা 3টা 4টা 5টা, তাহলে ডি উপশক্তি স্তরে কয়টা ভাগ? 5টা অরবিটাল। এফ এর মধ্যে ভাগ কয়টা পেয়েছি আমরা বলো তো? 7টা। 1 2 3 4 5 6 7। এরপর আমরা যদি জি অরবিটালে যেতাম তাহলে কি হতো? জি অরবিটালের জন্য এল এর মান হতো কত? দেখো, এমনি তো বলতে পারছি 9টা। ঠিক আছে, বামে দ্বিগুণ ডানে দ্বিগুণ, তাহলে এল এর মান হচ্ছে জি অরবিটালের জন্য কি? 4। তাহলে এম এর মান হবে 2l + 1। এই সূত্র কেন বুঝতে পারছো? 2l + 1 সূত্রটা কেন বুঝছো? দেখো এখানে এল এর মান বামে এল এর মানের সমান, ডানে এল এর মানের সমান, তাহলে জিনিসটা কি হয়ে গেল? 2l সাথে 0, সেই জন্য কি বলতো? আরো 1, মানে বুঝো নাই? ধরো এল এর মান 2 হলে -2 -1, তাহলে বামে দিছো 2 ঘর, ডানে দিছো কি 2 ঘর, তাহলে কি 2 গুণ এল, এল এর মান ডাবল হয়ে গেল, সাথে কি 0, তাহলে কি 12 + 1। তো এখানে এটাই বলছে যে কোনো উপশক্তি স্তরে মোট অরবিটাল সংখ্যা কি হবে? দেখি একটু বলো তো, মোট অরবিটাল সংখ্যা কত হবে? যদি 0 হয় তাহলে কি 2 × 0 + 1, এর মানে হয় কয়টা? একটা। 1 হলে কি হয়? 2 × 2, 2 × 1 প্লাস কত? 1, তাহলে -1 + 1 এর মানে দ্বিগুণ, 1 এর দ্বিগুণ, এর মানে কত? 1 এর দ্বিগুণ। তুমি এভাবে বলবা 0 এর দ্বিগুণ + 1, 0 এর দ্বিগুণ কত হয়? 0 + 1 মানে একটা, 1 এর দ্বিগুণ এর মানে কি হয় বলো তো? 2 + 1 এর মানে টোটাল কত? 3টা। l = 2 হলে 2 এর দ্বিগুণ এর মানে 4 + 1, কেন +1টা কেন? 0 এর জন্য, তাহলে টোটাল কয়টা? 5টা। তাহলে 3 হলে কি 3 এর দ্বিগুণ এর মানে কত? 6, 6 এর 0 একটা এর মানে কত? 7টা। 4 হলে কি হবে? 4 এর দ্বিগুণ এর মানে 8, 8 + 1 এর মানে কত হয়ে যাবে বলো তো? 9টা। এটা আসে দেখো এমসিকিউর জন্য খুব ইম্পর্টেন্ট। যে কোনো উপশক্তি স্তরে মোট অরবিটাল সংখ্যা তাহলে আমরা কি দেখলাম? 12 + 1। আর আমরা জানি একটা অরবিটাল মানে একটা ঘর। এক ঘরে ইলেকট্রন থাকতে পারে কয়টা? এক ঘরে ইলেকট্রন থাকতে পারে কয়টা? 2টা। কেমন? স্পিন কোয়ান্টাম সংখ্যা কয়টা হয়? 2টা। সেজন্য দেখো ঘর আছে কত? 12 + 1। প্রতি ঘরে বাস করে কয়জন? 2জন। ঠিক আছে, দেখো প্রতি ঘরে বাস করে কয়জন? 2জন। তাহলে এবার কি হবে বলো তো? ইলেকট্রন সংখ্যা, তাহলে অরবিটাল সংখ্যা, এটা অরবিটাল সংখ্যা মানে ঘর কয়টা আছে। ইলেকট্রন সংখ্যা কত হবে বলো তো? ঘরের দ্বিগুণ, 2 × 12 + 1। আবার n এর মান দিয়ে যদি আমরা বুঝি তাহলে n এর মানের জন্য আমরা অরবিটাল সংখ্যা পাই n², আমরা এখনই প্রুফ করব। আর এর জন্য ইলেকট্রন সংখ্যা কত পাই? 2n², কারণ একটা ঘরের মধ্যে, একটা ঘরের জন্য বাস করে কয়জন? 2জন। তো এখানে আমরা চিত্রের মধ্যে এটা দেখাতে চেয়েছে l = 0 হলে কি বলতো? s অরবিটাল, m = 0, শুধুমাত্র n এর মধ্যে কি আছে? এটা কি আছে? 2 এর মধ্যে কি আছে বলো তো? 2s ও আছে, 2p ও আছে। 2p এর মধ্যে আবার কয়টা ভাগ আছে? 3টা, সেজন্য এই যে px py pz। 3 এর মধ্যে কি আছে? 3s, s এর আর কোনো ভাগ নেই। 3p ও আছে, 3d ও আছে। ঠিক আছে, 3s 3p 3d। বলছে 3s এর মধ্যে আর কোনো ভাগ নেই। p এর মধ্যে কি আছে? 3টা ভাগ আছে, px py pz বরাবর এরা বিন্যস্ত। d এর মধ্যে সবগুলো চিত্র একই কেন মনে হচ্ছে? ঠিক আছে, একটা ভিন্ন ডিজেড স্কয়ার, আর এগুলো চিত্র একই কেন মনে হচ্ছে? যাই হোক, ডি অরবিটালের চিত্র আমরা আঁকবো। ডি এর মধ্যে ভাগ কয়টা? একটা, দুইটা, তিনটা, চারটা, 5টা। ঠিক আছে, 5টা। একটা একটু চেঞ্জ করে দিই। ঠিক আছে, কাহিনী করে দিছে। আর 3টাই এক্সেস বরাবর দিয়ে দিছে, একটা ভুল করছে আর কি। যাই হোক, আঁকার সময় হয়তো খেয়াল করেনি। এবার আসি আমরা হচ্ছে, তো বুঝতে পারছো মনে হয় এস অরবিটাল। আমি তোমাদের এটা একটু দেখায় আসি, আমরা অরবিটাল পড়বো এর পরের ক্লাসে। আমরা অরবিটাল পড়বো, এরপর ইলেকট্রন বিন্যাস নীতি পড়বো। এস অরবিটালে আর কোনো ভাগ নেই। এস অরবিটাল কি বলতো? একটাই। এস অরবিটাল কি বলতো? একটাই। পি অরবিটালে আমরা যদি বলি, পি অরবিটালে আমরা যদি বলি এটা কি এক্স অ্যাক্সিস বরাবর, এটা কি এক্স অ্যাক্সিস বরাবর ইলেকট্রনগুলো বিন্যস্ত। ঠিক আছে, আমি যদি ওয়াই অ্যাক্সিস বরাবর নিয়ে, এই যে দেখো এখন ইলেকট্রনগুলো কোন অ্যাক্সিস বরাবর বিন্যস্ত? ছোট করে দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে। এগুলোকে বলা হয় লোব, আমরা পড়বো কেমন। তো এটা ওয়াই অ্যাক্সিস বরাবর বিন্যস্ত। এরপরে দেখো তো, এটা কি বলতো? জ্যাড অ্যাক্সিস বরাবর কিন্তু বিন্যস্ত। ঠিক সেম ডি এর মধ্যে, ঠিক সেম ডি এর মধ্যে, ডি ডি এর মধ্যে এই যে দেখো, এটা হচ্ছে ডিএক্স স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার। তো এরপর হচ্ছে কি স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার গেল, ডি ধরো এক্স ওয়াই বা ওয়াই জেড একটা নিই। ঠিক আছে, এগুলো আমরা দেখবো, শেপগুলা প্লেনের মাঝে মাঝে করে আছে। ঠিক আছে, ওয়াই আর এক্স এর, এটা ওয়াই আর জেড এর মাঝামাঝি আছে, ওয়াই জেড।
এমনি করে এরপর কি ডিজেড স্কয়ার, এগুলো আমরা দেখবো। এর মানে মেন কথা হচ্ছে ডি এ ভাগ কয়টা, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, এই পাঁচটা ভাগ আছে। এটা আমরা কই থেকে বুঝি, এম থেকে, চুম্বক কোয়ান্টাম সংখ্যা এম থেকে। এফ অরবিটাল একটু কমপ্লেক্স শেপ, এবং এটা শুধুমাত্র আমাদের দেশে না, এটা হচ্ছে যে কোনো দেশে তোমাদের লেভেলের সিলেবাসের আওতার বাইরে। পরে আমি ছোট করে জিনিসটা হয়তো বলে দেবো, মানে ওটা শেপ আর তোমার আঁকা লাগবে না আর কি। তো অরবিটাল শেপ নিয়ে আমাদের পরের বিষয়। আগে হচ্ছে আমরা কিসে আসছি, আজকের ক্লাসে কোয়ান্টাম সংখ্যাটা হচ্ছে আমাদের মেইন কি আলোচনার বিষয়। এবার আমি আসছি চতুর্থ কোয়ান্টাম সংখ্যায়। এবার আমি আসছি কিসে বলতো, চতুর্থ কোয়ান্টাম সংখ্যা। এটা কি বলতো, ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা। ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা ধারণা কে দেয়, উলেনবেক গুড স্মিথ। কে দেয়, উলেনবেক গুড স্মিথ। তোমাদের আরেকটা বিষয় একটু বলে রাখি, ইলেকট্রন যে ঘুরে এটার প্রমাণটা কে দিছে, এই যে বলছে দুটি মান আছে প্লাস হাফ মাইনাস হাফ, এরকম ব্যাখ্যা, এটা ব্যাখ্যা হচ্ছে দেওয়ার জন্য তোমাদের বইয়ের নাম নাই, আরেকজনের নাম অটো, অটো অটো, ঠিক আছে, অটো স্টার্ন আর হচ্ছে কি গার্লার্জ। নাম থেকে বোঝা যাচ্ছে এরা হচ্ছে কি বলতো জার্মান কেমিস্ট। এর জন্য অটো নোবেল প্রাইজও পাইছে, ওয়াজ অ্যাওয়ার্ডেড নোবেল প্রাইজ, সালটা আমার এক্স্যাক্টলি মনে নেই, নোবেল প্রাইজও পেয়েছে। এর মানে বুঝতে পারছো ওর অবদান কতটুকু, ইলেকট্রনের এই ঘূর্ণনটার অবদান কতটুকু। এবার দেখো এখানে চিত্র থেকে আমি তোমাদের একটা মজার বিষয় বলে দিই, দেখি তোমরা কেউ বলতে পারবে এখানে আমি কি মজার বিষয় বলতে চাইছি এই চিত্রটা থেকে, কেউ বলতে পারবে এখান থেকে আমি কি বলতে চাইছি। এই চিত্রটা খুব মজার একটা বিষয় আছে, এটা কি কেউ বলতে পারবে, বলতে পারবে? ওকে, আমি বলে দিচ্ছি, এটা হচ্ছে যখন কোনো মুভিং চার্জ থাকে ওটা কি হিসেবে কাজ করে বলো তো, ম্যাগনেট হিসেবে কাজ করে। তাহলে এবার দেখো তো ইলেকট্রন কি, চার্জ আছে, ইলেকট্রন হচ্ছে একটা চার্জ, চার্জটা কোন কন্ডিশনে আছে, মুভিং কন্ডিশনে আছে। তাহলে ইলেকট্রনকে বলা হয় টাইনি ম্যাগনেট। ইলেকট্রন কি হিসেবে কাজ করে দেখো তো, ইলেকট্রনের কি আছে, দুইটা পোল আছে, নর্থ সাউথ, এরকম করে আমরা কি হয়েছে চুম্বকের ক্ষেত্রে পড়ি না ফিজিক্সের মধ্যে, ছোটবেলায় পড়েছি, ঠিক আছে, দুইটা মেরু থাকে। ঠিক সেম যে কোনো ঘূর্ণায়মান চার্জের কি আছে, ওর সাথে অ্যাসোসিয়েটেড একটা ম্যাগনেটিক ফিল্ড আছে, ওর একটা ম্যাগনেটিক ফিল্ড আছে। তো এখানে কি আছে দেখো তো, ইলেকট্রন ঘূর্ণায়মান আছে, সেই জন্য ইলেকট্রনকে কি ধরা হয়, ইলেকট্রন স্পিনের ফলে চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি, ইলেকট্রনকে বলা হয় টাইনি ম্যাগনেট। ইলেকট্রনকে কি বলা হয় বলতো, ক্ষুদ্র চুম্বক। ইলেকট্রন কি হিসেবে কাজ করে, ক্ষুদ্র চুম্বক হিসেবে কাজ করে। কেউ যদি জিজ্ঞেস করে কেন, এর কারণ যে কোনো ঘূর্ণায়মান চার্জের সাথে একটি কি থাকে, চুম্বক ক্ষেত্র জড়িত থাকে, সেজন্য ইলেকট্রন কি হিসেবে কাজ করে বলতো, ক্ষুদ্র চুম্বক হিসেবে কাজ করে। এই যে দেখো প্রতিটি ইলেকট্রন সর্বদা নিজ অক্ষের চারদিকে ঘূর্ণন বা স্পিন গতি আছে, নিজ অক্ষের চারদিকে, ওর অক্ষ বরাবর, এমন না যে নিউক্লিয়াসের পাশে ঘুরছে ওইটার কথা বলছে, অক্ষ বরাবর ঘুরতে 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 ইলেকট্রন নিজের কক্ষপথে আবর্তন করে থাকে। এমনি নিজেও ঘুরতেছে, আবার কি করছে, নিউক্লিয়াসে ঘূর্ণন বা স্পিন গতির কারণে প্রতিটি ইলেকট্রন একটি কি অতি ক্ষুদ্র চুম্বক রূপে মৃদু চুম্বক ক্ষেত্র। যে লাইনটা সবচেয়ে ইম্পর্টেন্ট ওইটাই দাগায়নি, যে লাইনটা সবচেয়ে ইম্পর্টেন্ট মেডিকেলের বই যখন আসে তখন কি এটাই দাগায়নি, কনসেপ্ট যেটা অসাধারণ একটা কনসেপ্ট এটাই দাগায়নি। কি অসাধারণ বই দাগানো, তো তুমি এটা দাগাই ফেলবা, ঠিক আছে। প্রতি একটা হচ্ছে কি দেখাবা বলতো, নিজ অক্ষের চারদিকে কোথায় স্পিন গতি আছে, নিজ অক্ষের চারদিকে। আরেকটা কি দেখাবা, প্রতিটি ইলেকট্রন অতি ক্ষুদ্র কি হিসেবে কাজ করে, ক্ষুদ্র চুম্বক রূপে কাজ করে। হাজারি স্যার কিন্তু মিস করে নাই, মেইন কনসেপ্টটা বলছে। ইলেকট্রনের স্পিন বর্ণনার জন্য যে কোয়ান্টাম সংখ্যা দরকার হয় তাকে স্পিন কোয়ান্টাম সংখ্যা বলে। তাহলে তোকে যদি আসি স্পিন কোয়ান্টাম সংখ্যা কি, তাহলে ইলেকট্রন নিজ অক্ষের চারদিকে সতত ঘূর্ণায়মান আছে, এর পাশাপাশি সে নিউক্লিয়াসের পাশাপাশি কি করতে থাকে বলতো, আবর্তন করতে থাকে। নিজ অক্ষের ঘূর্ণনের বর্ণনার জন্য যে কোয়ান্টাম সংখ্যা ব্যবহার করা হয় তাকে স্পিন কোয়ান্টাম সংখ্যা বলে। আর বললাম নিজ অক্ষে ঘূর্ণনের জন্য কি হিসেবে কি সৃষ্টি করে বলতো, মৃদু চৌম্বক ক্ষেত্র সৃষ্টি করে। ইলেকট্রনের ঘূর্ণনের দিক এগুলো আসলে ঘড়ির কাঁটার দিকেও হতে পারে, আবার ঘড়ির কাঁটার বিপরীত দিকেও হতে পারে, ক্লকওয়াইজও হতে পারে, ক্লকওয়াইজও হতে পারে, দেখো ক্লকওয়াইজও হতে পারে, আবার অ্যান্টি ক্লকওয়াইজও হতে পারে। মানে ঘূর্ণনের দিকটা কি হতে পারে, দেখো এটা হচ্ছে ঘড়ির কাঁটার দিকে, এটা কি হতে পারে, ঘড়ির কাঁটার বিপরীত দিকে হতে পারে। তাই এই দুই রকম ঘূর্ণনের জন্য এস বা এম এস এর দুইটা, অর্থাৎ ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যাকে কি দ্বারা প্রকাশ করা হয়, এস দিয়েও প্রকাশ করা হয়, এম এস দিয়েও কি করা হয়, প্রকাশ করা হয়। এস এর মান কয়টি বলতো, দুইটি, একটা প্লাস হাফ আর একটা কি মাইনাস হাফ। একটা যদি ক্লকওয়াইজ হয়, এমন না যে প্লাস হাফই ক্লকওয়াইজ হবে বা মাইনাস হাফই ক্লকওয়াইজ হবে, এটা মূলত আসলে এইভাবে প্রকাশ হয়, এটা স্পিন আপ স্পিন ডাউন, যাই হোক আপাতত এমনি জেনে রাখো এর মান কি হতে পারে, দুইটি, প্লাস হাফ আর মাইনাস হাফ। এগুলো নিয়ে তোমাকে আসলে খুব একটা ঝামেলা পেয়েছে, তুমি জানবে স্পিন কোয়ান্টাম সংখ্যার মান কয়টা বলো তো, প্লাস হাফ আর মাইনাস হাফ, দুইটা মান।
এস বা এম এস এর মানের উপরও ইলেকট্রনের শক্তি কিছু পরিমাণে নির্ভরশীল। সাধারণ নিয়ম হলো প্রতিটি অরবিটাল বিপরীত স্পিনের ভিন্ন মান, অর্থাৎ একটা ঘরে দুইজন থাকে, দুইজন কেমন হবে? বিপরীত হবে। বিষয়বস্তু একজন উত্তর দিকে গেলে আরেকজন দক্ষিণ দিকে যাবে, তাই না? এক ঘরে কি দেখো এই দুজনকে বন্দি করে রাখলা, এরা কিরকম হবে বলতো? বিপরীতধর্মী হবে। বিষয়বস্তু একটা প্লাস হাফ হলে আরেকটা কি মাইনাস হবে, একটা ক্লকওয়াইজ হলে আরেকটা কি হবে? অ্যান্টি ক্লকওয়াইজ। ঠিক আছে, এস বা এম এস এর মানের উপর এটা বলছে। এরপর বলছে উল্লেখ্য বিজোড় ইলেকট্রন যুক্ত পরমাণুতে স্পিনজনিত চৌম্বক ক্ষেত্র সক্রিয় থাকে, অর্থাৎ কোনো জায়গায় ধরো একটাই আছে, ঠিক আছে, একটা আছে, তখন বলছে হচ্ছে কি চৌম্বক ক্ষেত্র সক্রিয় থাকে। কিন্তু যদি বিপরীত, কিন্তু যদি ওরা কি হয়ে যায়? যুগলবদ্ধ হয়ে যায়, ওরা যদি ওরা যদি কাপলড অবস্থায় হয়ে যায়, ওরা যদি যুগ্ম হয়ে যায়, সিঙ্গেল থাকলে এর মানে অযুগ্ম যারা আছে ওদের চুম্বক ক্ষেত্র থাকবে, যারা কাপলড হয়ে যাবে চুম্বক ক্ষেত্র থাকবে, মানে ওরা কাউরে টানলে দেখবে যে ওইদিকে যাচ্ছে, ঠিক আছে। কিন্তু কাপল যারা হয়ে যাবে ওরা কি হয়ে যায় বলতো? চুম্বক ক্ষেত্র অকার্যকর হয়ে পড়ে। এর পক্ষে বিজ্ঞানের প্রমাণ হলো অশুভ চুম্বক ক্ষেত্রের প্রভাবে। এখানে যে লাইনটা পড়ছে তোমার বড় ভাইরা কেউ এগুলো পড়ে নাই, বিষয় বুঝতে পারছো? তোমার বড় ভাইরা কেউ এটা পড়ে নাই, এটুকু ভালো পড়লে অনেক কিছু হয়ে যায়। এখানে একটা লাইন পড়েছে, এটা আমি একটু তোমাদের বুঝিয়ে দিব। এর পক্ষে বিজ্ঞানের প্রমাণ হলো, এই প্রমাণ কে দিছে? আমি একটু আগে নাম বলছি, অটো গার্লার্জ, অটো স্টার্ন অ্যান্ড গার্লার্জ, ঠিক আছে, জার্মান। দেখো তো, প্রমাণ হলো অসম চৌম্বক ক্ষেত্রের প্রভাবে হাইড্রোজেন পরমাণুর একটি সূক্ষ্ম ধারা দুটি সূক্ষ্ম ধারায় বিভক্ত হয়ে একটি চৌম্বক ক্ষেত্রের এন মেরু দ্বারা আকৃষ্ট হয় এবং দ্বিতীয় ধারাটি বিকর্ষিত হয়। এতে প্রমাণিত হয় একক ইলেকট্রন বিশিষ্ট হাইড্রোজেন পরমাণুর সময় দুটি পৃথক স্পিনযুক্ত ইলেকট্রন বিপরীত সূক্ষ্ম চৌম্বক ক্ষেত্র সৃষ্টি করেছে। কোয়ান্টাম সংখ্যার মান থেকে পরমাণুতে বিভিন্ন শক্তির অবতরণ, মন অরবিটাল সর্বাধিক ইলেকট্রন সংখ্যা এবং বিন্যাস, এটা পরের বিষয়। মানে বলছে যখন হাইড্রোজেনকে দেয়া হয় তখন দেখা যাচ্ছে হাইড্রোজেন পরমাণুর সময় দুইটি পৃথক স্পিনযুক্ত ইলেকট্রন বিপরীত সূক্ষ্ম চৌম্বক ক্ষেত্র সৃষ্টি করেছে। এটা কখন হচ্ছে দেখো তো, বলছে হাইড্রোজেন পরমাণুর একটি সূক্ষ্ম ধারা মানে একটা সূক্ষ্ম বিকিরণ, ঠিক আছে, দুটি সূক্ষ্ম ধারায় বিভক্ত হয়ে একটি চুম্বক ক্ষেত্র এন মেরু দ্বারা আকৃষ্ট হয়, আর দ্বিতীয়টা কি হয় বলতো? বিকর্ষিত হয়, মানে এস দ্বারা আকৃষ্ট হয়, ঠিক আছে, দুটি পৃথক স্পিন। আমি তোমাকে একটা ছবি দেখাই, ছবিটা আশা করি ডাউনলোড করে রেখেছিলাম অনলাইন অফলাইন ব্যাচের জন্য, একটু দেখাই তোমাকে। এই যে এখানে যেটা বলেছে, এই ছবিটা যদি হাজারি স্যার দিতেন তাহলে আরো ভালো হতো। তো আমি একটা অসাধারণ বই থেকে ছবিটা নিয়ে এসেছি তোমাদের জন্য। দেখো কি আছে, হাইড্রোজেন আছে এখানে, কিন্তু হাইড্রোজেন অনেকগুলা অ্যাটম আছে, ওকে যখন এক্সাইটেড করে ওর বিকিরণটাকে এখানে নিছো, এটাকে বলছে স্লিট স্ক্রিন। এর মানে এর মধ্যে কি আছে বলতো? স্লিট মানে কি? স্লিট মানে হচ্ছে ছিদ্র। তোমরা ইয়াং ডাবল স্লিট এক্সপেরিমেন্টের কথা ফিজিক্সে শুনবা। স্লিট মানে কি? চির বা ছেঁড়া বা কি ছিদ্র। এখানে কি দিছে বলতো? ম্যাগনেট অ্যাপ্লাই করেছে। বলছে একটি সূক্ষ্ম ধারা, হাজারি স্যার যেটা বলেছেন, দুইটি সূক্ষ্ম ধারায় কি হয়ে যায়? বিশ্লিষ্ট হয়ে যায়। অর্ধেক দেখা যায়, এর মধ্যে হাফ দেখা যায় তোরা কি নর্থ পোল দ্বারা আকৃষ্ট হচ্ছে, আর হাফ দেখা যায় সাউথ পোল দ্বারা আকৃষ্ট হচ্ছে। এরা যে আকৃষ্ট হচ্ছে এটা বোঝার জন্য এখানে একটা ডিটেক্টিং স্ক্রিন রেখেছে। ওরা স্ক্রিনে গিয়ে কি হচ্ছে বলতো? দুটি ভিন্ন ধারায় আঘাত করছে। তো এখন চিন্তা করলো দুইটি ভিন্ন ধারা কেন? এর কারণ হচ্ছে স্পিন, মানে দুইটা দুই দিকে যাচ্ছে কেন? এর কারণ প্রত্যেকটা ইলেকট্রন কি একটা টাইনি ম্যাগনেট, প্রত্যেকটা ইলেকট্রন কি বলতো? একটা টাইনি ম্যাগনেট। তাহলে কিছু কাজ করতেছে ধরো কি এন এর দিকে আকৃষ্ট হচ্ছে, এর মানে ওর ডাইরেকশন একরকম। আবার কিছু ধরো কোন দিকে কাজ করতেছে বলতো? উল্টা ডাইরেকশনে কাজ করছে। এখন তোমাদের মাথায় কোয়েশ্চেন আসতে পারে, হাইড্রোজেনে তো ইলেকট্রন একটা নাকি 1s1, ঠিক আছে, তো এটার জন্য এখানে কি আছে বলতো? অনেকগুলো অ্যাটম নিয়েছে। তখন দেখা গেছে এর মধ্যে কিছু কি এসেছে তোমার অর্ধেক দিকে গেছে, আর বাকি হাফ কি হয়ে গেছে বলতো? ইভেনলি ডিস্ট্রিবিউট হয়ে গেছে, এর মানে অন্যদিকে ডিস্ট্রিবিউট হয়ে গেছে। তো এটুকু আমরা বুঝতে পারছি। এবার আমরা সিকিউর জন্য একটা কোয়েশ্চেন একটু পড়ি। সিকিউর জন্য কোয়েশ্চেনটা হচ্ছে এই কোয়েশ্চেনটা, বিভিন্ন শক্তি স্তরে, এটা আমি লিখে পড়াচ্ছি। তো ওকে কি করবে বলতো? বিভিন্ন শক্তি স্তরে অরবিটাল ও ইলেকট্রন সংখ্যা গণনা। বিভিন্ন শক্তি স্তরে, এখানে বলেছে 4টি শক্তি স্তরে অরবিটাল ও সর্বোচ্চ ইলেকট্রন সংখ্যা গণনা। এই একটা সিকিউই হচ্ছে তোমার আসে, শক্তি স্তরে ইলেকট্রন ও অরবিটাল সংখ্যা গণনা। এরপরে এমসিকিউ পড়ব। তো এর জন্য আমার 6টা কলাম লাগবে। কেন 6টা কলাম আমি একটু বলে দিচ্ছি। দেখো অনেকে কয়টা কলাম আঁকবে পরীক্ষায় খুঁজতে থাকে, স্যার কি পড়াইছে, হাই স্যার কি পড়াইছে, এরপর 6-7টা আগে এমনি করে দেখে যে একটা বেশি এঁকে ফেলছে, না হয় এটা কম এঁকে ফেলছে, ওইদিকে খাতার জায়গায় শেষ। তোমার কয়টা কলাম আঁকতে হবে? 6টা কলাম আঁকতে হবে। প্রথম কলামে কি? প্রথম কথা হচ্ছে অরবিটাল পর্যন্ত যাওয়ার জন্য কয়টা কোয়ান্টাম সংখ্যা লাগে? তোমরা বলো, অরবিটাল পর্যন্ত যাওয়ার জন্য
আমি একটু দেখে আসি সাউন্ড ওকে আছে কিনা, কয়টা কোয়ান্টাম সংখ্যা লাগে। হ্যালো হলো, ওকে। তো যেটা বলছিলাম, অরবিটাল পর্যন্ত যাওয়ার জন্য আমরা বলেছিলাম কোয়ান্টাম সংখ্যা কেন, টু ডেসক্রাইব এন অরবিটাল অর এন ইলেকট্রন। অরবিটাল পর্যন্ত যাওয়ার জন্য কোয়ান্টাম সংখ্যা কয়টা লাগে? 3টা লাগে। প্রধান কোয়ান্টাম সংখ্যা, তুমি বাংলায় লিখবা প্রধান কোয়ান্টাম সংখ্যা n। এরপর কি বলতো, সহকারী কোয়ান্টাম সংখ্যা, তাহলে 2টা কলাম গেল। এরপর কি, চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা, এর মানে কি 3টা কলাম গেল। 3টে যখন হবে তখন তুমি কি লিখতে পারবা, তখন তুমি অরবিটালে পৌঁছে গেছো, অরবিটাল সংখ্যা বলতে পারবা, অরবিটাল সংখ্যা। এরপর কি হবে বলতো, স্পিন কোয়ান্টাম সংখ্যা। তাহলে দেখো অরবিটাল পর্যন্ত হয়ে গেছে 4টা কলাম, সেজন্য বলছি অরবিটাল একটা কলাম নিজে, ওইটাতে যাওয়ার জন্য আমাদের 3টা কোয়ান্টাম সংখ্যা লাগছে, 3টার জন্য 3টা কলাম। এরপর কি বলতো, স্পিন কোয়ান্টাম সংখ্যা। এরপর কি, স্পিন কোয়ান্টাম সংখ্যা। এরপর আসছে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা। তো আমার পরীক্ষায় কোয়েশ্চেন দিল কি, তৃতীয় শক্তি স্তরে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা নির্ণয় করো। ঠিক আছে, তখন হিসাব করে দেখাও। 3 নম্বরের কোয়েশ্চেনে দিল, তখন আমি এইটুকু পর্যন্ত যাব। কিন্তু আমার পরীক্ষায় যদি স্যাররা একটু তোমাদেরকে বাজানোর জন্য বলে, তৃতীয় শক্তি স্তরে অরবিটাল সংখ্যা হিসাব করে দেখাও, তখন কিন্তু তোমার এই 2টা লাগবে না। এই 2টা লিখলে বুঝতে হবে তুমি কোয়েশ্চেন বুঝো না, স্যাররা বুঝবে তুমি কোয়েশ্চেন বুঝো না। অরবিটাল পর্যন্ত যাওয়ার জন্য তোমার 3টা কোয়ান্টাম সংখ্যা লাগছে। একটু দেখো তাহলে, তৃতীয় শক্তি, স্লো পড়ায় কেমন, তৃতীয় শক্তি স্তর বললে n ইকুয়াল কত, 3। n ইকুয়াল 1 হলে প্রথম শক্তি স্তর, 2 হলে দ্বিতীয় শক্তি স্তর, 3 হলে কি তৃতীয় শক্তি স্তর। তাহলে n এর মান কত, 3। n এর মান 3 হলে l এর মান কি হবে, 0 হবে, 1 হবে, 2 হবে, 3 হবে না। সহকারীর মান প্রধানের সমান হয় না, কিন্তু প্রধান যদি কোয়ান্টাম সংখ্যা 3টা হয়, সহকারী 3 যদি হয়, তখন সহকারী কোয়ান্টাম সংখ্যা হবে সমান 1 2 3। 3 এর জন্য মান পাবো কয়টা, 3টা। 2 হলে মান পেতাম কয়টা, 2টা। 4 হলে মান পেতাম কয়টা, 4টা। ঠিক আছে, কিন্তু পেতাম হচ্ছে 4টা হলো, 3 পর্যন্ত পেতাম, 4 পর্যন্ত, মানে এটা 3 হয়েছে, এটা কত পেয়েছে, 2। এবার দেখো l ইকুয়াল 0 হলে কোন অরবিটাল, s। এবার দেখো তো, l ইকুয়াল 0 হলে m ইকুয়াল কি, -0 0 + 0, মানে 0। অরবিটাল কয়টা, একটা। 1 হলে এটা কত, -1 0 + 1। এটা দেখো তো, 2 হলে এটা কত, -2 -1 0 + 1 + 2। ঠিক আছে, +1 + 2। এবার দেখো তাহলে অরবিটাল কয়টা, একটি। কয়টি, m এর মান কয়টা পেয়েছে, একটা, দুইটা, তিনটা, 3টি। 2 হলে 2 এর দ্বিগুণ, এর মানে কত, 4 + 0, এর মানে কত, 1, 5টি। তাহলে মোট অরবিটাল সংখ্যা 9টি। আরো সহজে বললে দেখো তো, এই সূত্রটা, এটা যদি 3 হয়, এটা আসছে কি 9, বুঝছো? এটা হচ্ছে 3 হলে এটা আসছে কত, 9। এর মানে 3 এর স্কয়ার। তো এটার জন্য আমরা একটা সংক্ষেপে শর্টকাট বলে দিতে পারি, এটা হবে কি বলতো, ট্রিক্স বলতে পারি তোমাদের। এটা n হলে এটা হবে কি, n স্কয়ার। যদি চতুর্থ শক্তি স্তর হয়, অরবিটাল কয়টা পাবো, 4 এর স্কয়ার, এর মানে কত পাবো, 16 পাবো। 4 এর স্কয়ার, এর মানে কত পাবো, 16 পাবো। s স্পিন কোয়ান্টাম সংখ্যার মান কয়টা বলো তো, 2টা। একটা হচ্ছে +12 আর একটা হচ্ছে কি -12। একটা হচ্ছে +12 আর একটা হচ্ছে কি -12। স্পিন কোয়ান্টাম সংখ্যার মান কয়টা, 2টা। একটা হচ্ছে +12 আর একটা কি বলো তো, -12। তো ঘর আছে কয়টা, 9টা। প্রত্যেকটা ঘরে তাহলে থাকবে কয়জন, 2জন। বুঝো নাই, বুঝো নাই, ঘর আছে কয়টা, টোটাল 9টা, 9টা অরবিটাল। প্রত্যেক ঘরে থাকবে 2জন। কে বলছে, বলেছে পাউলি।
ঠিক আছে, বলছে দুইজন বিপরীত স্পিন যুক্ত হয়ে থাকবে, একজন উত্তর হলে আরেকজন দক্ষিণে যাবে। এবারে বিষয়বস্তু প্রত্যেক ঘরে রাখবা কয়জনের, দুইজনের, একটা প্লাস হাফ হলে আরেকটা কি হবে, মাইনাস হাফ। তো বলছে ঘর আছে নয়টা, প্রত্যেক ঘরে আছে কয়জন, দুইজন, তাহলে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা কত হবে, দুই, দুই এর মানে কত, 18টি। এবার তোমরা হিসাব বুঝেছো কেন 2n² বলতাম, এর কারণ n² হচ্ছে কি অরবিটাল সংখ্যা। দেখো সূত্রটা কি, n² হচ্ছে অরবিটাল সংখ্যা, 2n² ইলেকট্রন সংখ্যা কত, 2n²। কেন, কারণ একটা ঘরে থাকতে পারে স্পিন কোয়ান্টাম সংখ্যা আছে দুইটা, সেই জন্য কি হবে বলতো 2n²। এইটুক লিখলে একদম 3-3 ফুল মার্কস পেয়ে যাবা গ নাম্বারের কোয়েশ্চেন আসলে। তুমি শুধু এর বাইরে কি লিখবা, এগুলো পরিচয়, প্রধান কোয়ান্টাম সংখ্যা n, সহকারী কোয়ান্টাম সংখ্যা l, চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা m, স্পিন কোয়ান্টাম সংখ্যা s। এটুকু একটু সবাই লিখে রাখো। তত উদ্দীপক যখন আসবে, উদ্দীপকটা কেমনে আসবে আমি একটু দেখাই। এটুকু লিখা হয়েছে, একটু যারা লিখো নাই একটু পজ দিয়ে লিখে রাখবা। কেমন, যারা লিখো নাই একটু পজ দিয়ে লিখে রাখবা। দেখো কে শেল, এল শেল, তোমাকে বলবো হচ্ছে এম শেলে আর ইলেকট্রন সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা হিসাব করে দেখাও। তো কোয়েশ্চেনটা কি আসবে, এম শেলে আসবে, এম শেলে কতে আসবে, এম শেলে হিসাব করে দেখো। তাহলে তুমি বলবা এম শেলের জন্য n ইকুয়াল কত, 3। এরপর তুমি চারটা আঁকবা, ছকটা আঁকবা, ছকের মধ্যে ইলেকট্রন ধারণ ক্ষমতা বলছে, মানে কলাম কয়টা, কলাম কয়টা, 6টা, 3টা কলামের পর অরবিটাল, টোটাল 4টা কলাম, এরপর স্পিন কোয়ান্টাম সংখ্যা 5 নম্বর কলাম, এরপর ইলেকট্রন ধারণ ক্ষমতা 6 নম্বর কলাম। ঠিক আছে, 6 নম্বর কলাম, এটা HW। এই তো এটার উত্তর হচ্ছে এটা। মানে বুঝতে পারছো না কোয়েশ্চেন কেমনে আসে। এবার তোমাকে আমি একটা কোয়েশ্চেন দিচ্ছি, দেখি এটা কে কে পারো। ঠিক আছে, এটা ধরো হচ্ছে কেমিস্ট্রি অলিম্পিয়াডে আসতে পারে, এটা ধরো আসে হচ্ছে কিসে, এই যাবৎকালে বাংলাদেশে আর কোথাও আসেনি। ঠিক আছে, কোনো একটা পরীক্ষা, ধরো উল্টাপাল্টা পরীক্ষা, আমি পটেনশিয়াল বুয়েটি এনে, এসিএস এর পটেনশিয়াল বুয়েটি এনে এই কোয়েশ্চেন আমি প্রতিবারই ঘুরে ফিরে একটু এদিক সেদিক করে দিই। বলছি ইন এ হাইপোথেটিক্যাল সিস্টেম বা ইন এন ইমাজিনারি ইউনিভার্স, কোনো কাল্পনিক জগতে, কোনো কাল্পনিক জগতে, কোয়েশ্চেনটা দেখো, কোনো কাল্পনিক জগতে, এর মানে এটা বাস্তব না, এটা হাইপোথেটিক্যাল একটা সিস্টেম, কাল্পনিক জগতে বা পুরোপুরি ধরো কাল্পনিক, ইমাজিনারি, কোনো কাল্পনিক জগতে s ইকুয়াল প্লাস হাফ, 0 মাইনাস হাফ হলে চতুর্থ শক্তি স্তরে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা কত, 16, 32, 48 না। কোয়েশ্চেন বুঝছো না বুঝো নাই, বুঝছো। বলছে কোনো কাল্পনিক জগতে স্পিন কোয়ান্টাম সংখ্যা এত। এবার দেখো স্পিন কোয়ান্টাম সংখ্যার উপর কি অরবিটাল নির্ভর করে, করে না। আমরা দেখেছি একটু আগে সূত্র, অরবিটাল হয় কি n², আর ইলেকট্রন হয় কি, অরবিটাল মানে ঘর সংখ্যা n², ইলেকট্রন হয় কি, ইলেকট্রন পর্যন্ত পৌঁছানোর জন্য লাগে স্পিন কোয়ান্টাম সংখ্যা 2n²। 2n² কখন হয়, যদি এটা বাস্তব সিস্টেম হয়, এর মানে s এর মান হচ্ছে স্পিন কোয়ান্টাম সংখ্যার মান দুইটা, একটা প্লাস হাফ আর একটা কি মাইনাস হাফ। ঠিক আছে, একটা প্লাস হাফ একটা মাইনাস হাফ, একটা ধরো ক্লকওয়াইজ হলে বা স্পিন আপ হলে, আরেকটা ধরো স্পিন ডাউন, একটা ক্লকওয়াইজ হলে আরেকটা কি বলতো অ্যান্টি ক্লকওয়াইজ। এবার দেখো এখন কিন্তু এই সূত্র হবে না, এখন হবে 3n²। কেন,
কারণ এখন পরিবর্তনটা আনছি কার মধ্যে, বাকি কোয়ান্টাম সংখ্যায় আনি নেই, বাকি কোয়ান্টাম সংখ্যায় আনলে এই সূত্রের মধ্যে পরিবর্তন হতো। ঠিক আছে, তুমি আনছো কিসের, কারণ বাকি কোয়ান্টাম সংখ্যাগুলো লাগে হচ্ছে অরবিটালে যাওয়ার জন্য, তো অরবিটালে কোনো চেঞ্জ আসেনি, তুমি শুধু স্পিন কোয়ান্টাম সংখ্যা চেঞ্জ করছো, তাহলে এটা কি হবে এস ইকুয়াল প্লাস হাফ জিরো, আর একটা কি বলতো মাইনাস হাফ, বুঝো নাই? ধরো দুইটা স্পিন যদি হয় তাহলে এক ঘরে বাস করে কয়জন? বাস করছে কয়জন? দুইজন। ঠিক আছে, বাস করছে কয়জন? দুইজন। তিনটা দিলে ধরতে হবে একটা প্লাস হাফ মাইনাস হাফ আর একটা কত নিউট্রাল, সেজন্য এক ঘরে আছে কয়জন? তিনজন। এবার বলছে কোন শক্তি স্তর? চতুর্থ শক্তি স্তর। চতুর্থ শক্তি স্তর বলা মানে n ইকুয়াল কত? 4। তাহলে 4 হলে অরবিটাল কত হবে? অরবিটাল কত হবে? 4 এর স্কয়ার এর মানে কত? 16। তোমাকে তো অরবিটাল বলে নাই, তোমাকে বলছে হচ্ছে কি ইলেকট্রন। তাহলে এখন এক ঘরে থাকে তিনজন, তাহলে 16 হলে 3 গুণ 16, 3 16 48, 3 16 48, তাহলে অ্যান্সার হবে কি 48। বুঝছো এটা? ঠিক আছে, এই জিনিস বুঝছো? একটু সুন্দর মতো লিখে রাখো তো, অসাধারণ একটা কনসেপ্ট না? ঠিক আছে, ঠিক আছে, হয়েছে মনে হয়। এবার একটা যেই কোয়েশ্চেন দিই দেখি, এরপর আমরা আমাদের বাংলাদেশে আমাদের দেশে ফিরে আসবো। ঠিক আছে, একটা যেই কোয়েশ্চেন দিই দেখি। যেই মেইন এটা 2020-এ আসছে। বাংলাদেশে আসছে বলে গুরুত্ব দিতে না, সেই জন্য ধরো যে কথা বললাম, এরকম কোয়েশ্চেন এমন না যে, বাট ভালো ওদের কোয়েশ্চেনগুলো আসলে খুব সুন্দর কোয়েশ্চেন, ছোট কোয়েশ্চেন। দেখো এটা একদম পারবা। n ইকুয়াল s ইকুয়াল প্লাস হাফ হলে ঠিক আছে, n ইকুয়াল 5, s ইকুয়াল প্লাস হাফ হলে or স্তরে ইলেকট্রন সংখ্যা কত? কত? 1, 5, 50। ঠিক আছে, দেখি কোয়েশ্চেনটা বলো তো। প্রথম কথা, তোমাকে বলেছে ইলেকট্রন সংখ্যা কত, আগে আমরা অরবিটাল লিখি। তাহলে অরবিটালের জন্য সূত্র কি? অরবিটালের সূত্র হচ্ছে n স্কয়ার। তাহলে n ইকুয়াল 5 মানে এটা কত? 5 এর স্কয়ার, তাহলে কত হবে? 25। এবার দেখো স্পিন কোয়ান্টাম সংখ্যার মান কিন্তু তোমাকে দুইটা বলা নেই, তোমাকে বলছে একটা। ঠিক আছে, তাহলে ইলেকট্রন সংখ্যা কত হবে? এর মানে এখন এক ঘরে আছে কয়জন? তোমাকে বলছে হচ্ছে দুইটা থাকতে পারে, কিন্তু এখানে আছে কয়টা? বলছে প্লাস হাফ। এর মানে সবগুলো বলছে কি প্লাস হাফ। তাহলে এখন কি হবে বলো তো? সবগুলো বলছে কি প্লাস হাফ, তাহলে এখন হবে কি 25 গুণ 1, এর মানে কত? 25। ঠিক আছে, ইলেকট্রন সংখ্যা যেহেতু বলছে তাহলে অরবিটাল, এরপর তুমি কি হিসাবটা হচ্ছে এরকম। এরপর তোমার কি করতে হবে বলতো? ইলেকট্রন সংখ্যা বের করতে বলছে। সবগুলাই কি বলতো? স্পিন, সবগুলোর জন্যই কি প্লাস হাফ। তাহলে কি হবে বলতো? একটা করে ইলেকট্রন আছে, প্রত্যেক ঘরে একটা করে ইলেকট্রন। তাহলে 25 গুণ 1 এর মানে কত হবে? 25। এবার দেখি আমাদের দেশে কি বলছে। দেখো বলছে রাজশাহী বোর্ড 22-এ আসছে কোয়ান্টাম সংখ্যা n এর মান 4। এবার আমি আসছি এমসিকিউ সেশনে, এরপর আমি তোমাদের একটা ইনফরমেশন বলে আজকের ক্লাস শেষ করে দিব। খুব সুন্দর একটা ইনফরমেশন বলবো।
কোয়ান্টাম সংখ্যার মান n ইকুয়াল 4 l ইকুয়াল 3 হলে কোন অরবিটাল, l ইকুয়াল 0 হলে s অরবিটাল, 2 হলে 1 হলে p অরবিটাল, 2 হলে d অরবিটাল, 3 হলে f অরবিটাল। তাহলে এটা কি হবে বলতো 4f অরবিটাল, 4f অরবিটাল। বুঝছো এটা? বুঝছো এটা? l ইকুয়াল 0 হলে s অরবিটাল, 1 হলে p অরবিটাল, 2 হলে d অরবিটাল, 3 হলে f অরবিটাল। এরপর দেখি তো f উপশক্তি স্তরে কয়টি অরবিটাল আছে। অরবিটাল বলতে এখানে বোঝাচ্ছে কি, গুহ স্যারের বইয়ে বলছে হচ্ছে কয়টি উপশক্তি স্তর আছে। তাহলে f এর জন্য l এর মান কত বলতো 3। তাহলে m এর মান এখানে কি হবে 3 এর 2 গুণ, এর মানে কত 12 প্লাস 1, 3 এর 2 গুণ, তাহলে 2 গুণ 3 প্লাস 0 এর মানে কত, অর্থাৎ প্লাস 1, শূন্যের জন্য একটা, তাহলে টোটাল কত 7টা। বাকি আছে কয়টা? 7টা। ইলেকট্রনের অরবিটাল কোয়ান্টাম সংখ্যা, এটাকে সমারফিল্ড কোয়ান্টাম সংখ্যা বা অরবিটাল কোয়ান্টাম সংখ্যা বলে। l ইকুয়াল 3 হলে m এর মান, l ইকুয়াল 3 হলে m এর মান কি হতে পারে, -3 -2 -1 0 +1 +2 +3। ঠিক আছে, +3 এর মানে 0 ± 1, এটাকে আমি বলেছিলাম আবার কিভাবে লিখতে পারো, 0 ± 1 ± 2 ± 3, এভাবে লেখা যায়। কেমন? 0 ± 1 ± 2 ± 3। সহকারী কোয়ান্টাম সংখ্যার মান কোনটি? l এর মান 0 থেকে কি হতে পারে, n-1 পর্যন্ত হতে পারে। 0 থেকে কি হতে পারে, n-1 পর্যন্ত হতে পারে। l এর মান কার উপর নির্ভর করে? সরাসরি n এর উপর নির্ভর করে। m এর মান সরাসরি কার উপর নির্ভর করে? m এর মান l এর মানের উপর নির্ভর করে। -l থেকে 0 সহ +l। সহকারী কোয়ান্টাম সংখ্যা কোন মানের জন্য কোন মানের জন্য চুম্বক সংখ্যার মোট মান নির্ভর করে কি বলতো, 12 + 1। সহকারী কোয়ান্টাম সংখ্যার কোন মানের জন্য, অর্থাৎ l এর জন্য m এর মান কি হয় 12 + 1। আর যদি বলতে ইলেকট্রন, তাহলে কি হতো 2 × 12 + 1, তখন হতো 2 × 12 + 1। কোনটি সম্ভব নয়? এই কোয়েশ্চেন অনেকবার আসে। দেখো n ইকুয়াল 1 হলে l ইকুয়াল 0, খুব সম্ভব। l ইকুয়াল 0 হলে m ইকুয়াল 0, s +½ দিলেও সঠিক, -½ দিলেও সঠিক। ঠিক আছে, প্রথম ইলেকট্রনটার জন্য সাধারণত আমাদের বই আমরা কি দিছি বলতো +½ শেষ ইলেকট্রনটার জন্য দিছি -½ বোর্ড পরীক্ষায় রিটেন আসলে হবে, কিন্তু প্রথম ইলেকট্রনটার জন্য যদি তুমি -½ দাও কোনো ভুল নাই। প্রথম ইলেকট্রনটার জন্য আমরা সাধারণত দিব কি বলতো, বোর্ড পরীক্ষায় পণ্ডিতালি করা লাগবে না, প্রথম ইলেকট্রনের জন্য দিবা +½ দ্বিতীয় ইলেকট্রনের জন্য দিবা -½ এমনি তুমি যদি প্রথমটারও -½ বলো দ্বিতীয়টারে +½ দাও কোনো সমস্যা নাই। ঠিক আছে, তাহলে n ইকুয়াল -1 তো এরকম সম্ভব না। বলছে কোনটি সম্ভব না, n ইকুয়াল -1 তো আর জন্মও সম্ভব না। তবে আমার মনে হচ্ছে এটা টাইপে ভুল করেছে। ঠিক আছে, এখানে মাইনাসটা দিতে ওটা টাইপে ভুল করছে। n ইকুয়াল 1 হলে l ইকুয়াল 0, এটা 0, এটাও সম্ভব। তাহলে n ইকুয়াল 2 হলে সহকারীর মান কখনো প্রধানের মান সমান হওয়া সম্ভব না। n ইকুয়াল 2 হলে l ইকুয়াল 1 হওয়া সম্ভব, সম্ভব। l ইকুয়াল 1 হলে m ইকুয়াল -1 হওয়া সম্ভব, সম্ভব। -1 0 +1 তিনটার যে কোনোটা হবে। s ইকুয়াল কি বলতো +½ তাহলে এটা সঠিক অ্যান্সার হচ্ছে কি ঘ নাম্বারটা। এরকম কোয়েশ্চেন আমরা আরেকটা সলভ করে একটু দেখি তো। এই যে দেখো s এর মান -½ কি সঠিক, -½ সঠিক, +½ দিলেও সঠিক, কোনটি সঠিক নয়? n ইকুয়াল 3 হলে l ইকুয়াল 4 সঠিক। 4 হলে m এর মান কি হতে পারে, -1 -2 -1 0 +1 +2, +½ দিলেও সঠিক, -½ n ইকুয়াল 3 হলে l ইকুয়াল 2 সঠিক। 3 হলে এটা কি 2 হতে পারতো। ঠিক আছে, এটাও সঠিক। 3 হলে l ইকুয়াল 3, দেখো n ইকুয়াল 3 হলে l ইকুয়াল 2, l ইকুয়াল 2 হলে m ইকুয়াল কত হতে পারে, 0 +-1 +-2, এর মানে 0 হবে +1 -1 হবে +2 -2, কিন্তু 3 তো হতে পারে না, এর মানে ক নাম্বারটা সঠিক নয়, ক নাম্বারটা সঠিক নয়। n ইকুয়াল 4 হলে l এর মান কত? l ইকুয়াল 4 হলে l এর মান হয় 0 1 2 3, 0 1 2 3। 0 হলে s অরবিটাল, 1 হলে p অরবিটাল, 2 হলে d অরবিটাল, 3 হলে f অরবিটাল। যখন প্রধান কোয়ান্টাম সংখ্যা n এর মান 3 হয় তখন সহকারী কোয়ান্টাম সংখ্যা l এর মান কত হবে? যখন প্রধান কোয়ান্টাম সংখ্যা n এর মান হয় 3 তখন সহকারী কোয়ান্টাম সংখ্যা l এর মান কত হবে? 0 1 2। ঠিক আছে, তখন সহকারী কোয়ান্টাম সংখ্যা l এর মান কত হবে এটা জিজ্ঞেস করে, 0 1 2। এরপর দেখো চারটি কোয়ান্টাম সংখ্যার কোন সেটটি আবার একই কোয়েশ্চেন, n ইকুয়াল 2 হলে l ইকুয়াল 2 জন্ম সঠিক নয়। ঠিক আছে, কুমিল্লা বল, এটাও কিন্তু সঠিক না। n ইকুয়াল 1 হলে m ইকুয়াল কি 2 হতে পারে না। তো এই ক্ষেত্রে আরেকটা কাজ করতে পারো, দুইটাই যদি এরকম সঠিক নয় থাকে তাহলে করবা কি বোর্ড পরীক্ষাতে যে কোনো একটা, যেটা প্রথম দিকে সঠিক নয় পাবা, ক এবং খ এর মধ্যে যেটা প্রথম ওইটা দাগাই দিও। তবে এটা কোনো কোয়েশ্চেন না, এটা দুইটা দাগালে মার্কস পাওয়া উচিত। এগুলো করেছি তাই না? এই কোয়েশ্চেনটা ঢাকা ভার্সিটির, এটা একটু বলো তো। এই কোয়েশ্চেনটা ডিউ এর একটা কোয়েশ্চেন, এটা একটু বলো তো। একটি অরবিটালে চারটি কোয়ান্টাম সংখ্যার মান n ইকুয়াল 3 l ইকুয়াল 2 m ইকুয়াল 1 s ইকুয়াল +½ হলে ইলেকট্রন সংখ্যা কত হবে? ঠিক আছে,
ইলেকট্রন সংখ্যা কত হবে? বলছে একটি অরবিটাল, অরবিটাল আছে একটা, 4টি কোয়ান্টাম সংখ্যার মান হচ্ছে এইরকম ওর জন্য। তাহলে বলছে ইলেকট্রন সংখ্যা কত হবে? খুব সহজ কথা, ইলেকট্রন সংখ্যা হবে একটি, 4টি কোয়ান্টাম সংখ্যার মান এত। তাহলে দেখো, যেমন এটা ধরো 3, এল হলো এটা কি 3d, ডি এর মধ্যে যে কোনো একটা ভাগ, ডি এর মধ্যে m = 1 মানে কি বলতো, ডি এর ভাগ আছে কয়টা? 5টা। ডি এর ভাগ আছে কয়টা? আমরা দেখেছি ডি এর ভাগ আছে 5টা, dxy dy z dz x dx স্কয়ার মাইনাস y স্কয়ার। নেক্সট ক্লাসে আমরা এটাই পড়বো, dx স্কয়ার মাইনাস y স্কয়ার dz স্কয়ার। ঠিক আছে, এমনি করে কয়টা ভাগ আছে বলো তো? 5টা। তো এইখানে বলছে 3d, ডি এর ভিতর আবার যে কোনো একটা ভাগ, একটা ভাগে স্পিন কোয়ান্টাম সংখ্যা কত? 1। তাহলে আমরা কি বলতে পারবো ইলেকট্রন আছে কয়টা? একটা। খুব ট্রিকি কোয়েশ্চেন, অসাধারণ একটা কোয়েশ্চেন দিছে, তোমরা একটু বুঝছো কিনা দেখো তো। এটা 3d, ডি এর মধ্যে m আছে, ডি এর ভাগ আছে কত? 5টা। 5টার ভিতরে বলছে যে m একটা দিছে, মানে যে কোনো একটা ভাগের কথা বলছে, একটা ঘরের কথা বলছে। একটা ঘরে ইলেকট্রন আছে কয়টা দিছে? একটা। s+হাফ, যদি s+-হাফ দিত তখন অ্যান্সার হতো কত? 2। যদি s+-হাফ দিত তখন অ্যান্সার হতো কি? 2। ধরো ডিইউ তোমাদের সময় s+-হাফ দিয়ে দিল, তখন অ্যান্সার হতো 2। যদি তোমাদের সময় ডিইউ ধরো কি করে দিল, এরকম কোয়েশ্চেন করলে n = 3, l = 2, m = ±1, s = ±হাফ। তাহলে কি হবে দেখো তো? 3d, ডি এর কয়টা ভাগের কথা বলছে? 2টা ভাগের। ধরো dxy আর dyz, প্রত্যেকটাতে 2টা করে ইলেকট্রন, তাহলে এ ঘরেও 2টা, এ ঘরেও 2টা। তখন কি হয়ে যাবে? হ্যাঁ বুঝছো? বেশি করে দিলাম। তখন কি হয়ে যাবে? 5টা ঘরের, তাতে ধরো 2টা করে আছে, এটা বলেছে। ঠিক আছে, ধরো সিম্বলটা এরকমই দিয়েছে, তখন অ্যান্সার হবে কি বলতো? 4টা। মানে আমি বললাম যদি এভাবে দেয়। এটা তোমাদের পড়িয়েছি, এটার পটেনশিয়াল বুয়েটিন আমি দিয়েছিলাম এরকম একটা কোয়েশ্চেন, +হাফ 0 মাইনাস কোনো পরমাণু স্পিন কোয়ান্টাম সংখ্যা। 14 শক্তি স্তরে অরবিটাল কি হবে? অরবিটাল হিসাব করে কেমনে? n²। ইলেকট্রন সংখ্যা কত হবে? ইলেকট্রন সংখ্যা হিসাব করি 2n² লিখলে হবে না, কারণ এটা কাল্পনিক সিস্টেম। এখানে কত হবে? 3n²। ঠিক আছে, তাহলে এটা কত হবে? চতুর্থ শক্তি স্তর বলা মানে n = কত? 4। এই তো শেষ আমাদের। আরেকটা কোয়েশ্চেন একটু পড়ে ফেলে, কেমন? একটু পড়ে ফেলি এই কোয়েশ্চেনটা। সোডিয়াম প্লাসের শেষ ইলেকট্রনের জন্য কোয়ান্টাম সংখ্যার সঠিক মান। সোডিয়াম কোনটা? একটু দেখো, এই জিনিসটা দিয়ে দিতে পারো।2p6 3s1, সোডিয়াম প্লাস বলেছে মানে এটা কি হয়ে যাবে? 2p6। তাহলে ও শেষ ইলেকট্রনটা কিসে আছে? 2p6 অরবিটালে আছে। px py ধরো pz, px py ধরো pz। তাহলে এর জন্য কোয়ান্টাম সংখ্যার সেটগুলো কেমনে লিখবো? এই 2p এর জন্য সামনে আছে 2, এর মানে n = কত? 2। l = কত বলো তো? p অরবিটাল মানে 1, l = যদি 1 হয় m এর মান কি হতে পারে? -1, 0, +1। যে কোনোটা আমরা যদি টি সঠিক, এখানে -1 দিলেও সঠিক, এখানে 0 দিলেও সঠিক, এখানে +1 দিলেও সঠিক। আমরা নেক্সট ক্লাসে বলবো হচ্ছে কোনটা দেয়া বেটার। কেমন? এখানে এমনি সঠিক কোনটা বলো তো? যে কোনটা -1, 0, +1। যদি z হয় px py pz, আমরা পড়ার সময় এই জন্য বলি। তাহলে z অরবিটালকে সাধারণত আমরা কি দিয়ে লিখবো বলো তো? 0 দিয়ে লিখবো। বিষয় বুঝতে পারছো? নেক্সট দিন আমি একদম তোমাকে রেফারেন্স সহ দেখাবো। এটা নিয়ে অনেকে পেঁচাই ফেলো, বইয়ে কি বলেছে একদম রেফারেন্স সহ তোমাকে কিন্তু আমি দেখাবো। তো এখানে তুমি এমনি কোনটা দিলে সঠিক, তুমি যদি আমাকে জিজ্ঞেস করো কোনটা দিলে সঠিক, -1 দিলেও সঠিক, 0 দিলেও সঠিক, +1 দিলেও সঠিক। এর মানে এটা অপশানে যা দেওয়া আছে এটার উপর ভিত্তি করে লিখতে হবে। অপশানে -1 দিলেও সঠিক, 0 দিলেও সঠিক, +1। কিন্তু বললাম যে যদি ঝ্যাটেই যায়, এমন হয় যে ঝেটেই যায়, তখন কি হবে? তোমাকে বলে দিল পিজেটেই গেছে, তখন কি দিবা? 0 দিলে একটু বেটার, একটু বেটার, এমন না যে ওইটা কি। তাহলে তো এবার দেখো তো, শেষ ইলেকট্রন যেহেতু, ফার্স্ট ইলেকট্রনকে আমরা সাধারণত +হাফ দিব, এরপরের ইলেকট্রনকে -হাফ দিব। কিন্তু কোনটা সঠিক? দুইটাই সঠিক। আমি যদি +হাফ দিই তাও সঠিক, -হাফ দিলেও সঠিক। তাহলে n এর মান কত? 2, l এর মান কত? 1, m এর মান কত? 0 দিলেও সঠিক, -1 দিলেও সঠিক, +1 দিলেও সঠিক। সেকেন্ড ইলেকট্রন বলে মানে বুঝো নাই, 6টা ইলেকট্রন। এই ঘরে আছে কয়টা?
বিপরীত স্পিন, সেজন্য আমি কি দিয়েছি বলতো মাইনাস হাফ। এটা প্লাস হাফ দিলেও সঠিক, এটা কি মাইনাস হাফ দিলেও সঠিক। বুঝো নাই? বুঝো নাই? ধরো হাইড্রোজেনের একটা ইলেকট্রনের জন্য কোয়ান্টাম সংখ্যার সেটটা লিখতে বলছে। তাহলে কিভাবে লিখবা? 1s এর মানে n ইকুয়াল কত 1, s অরবিটাল এর মানে l ইকুয়াল 0, l ইকুয়াল 0 হলে m ইকুয়াল 0, প্রথম ইলেকট্রন এর মানে কি হবে বলো তো প্লাস হাফ। এবার একটু দেখো, ধরো চারটি কোয়ান্টাম সংখ্যার সেট হচ্ছে এরকম। এবার ধরো হিলিয়াম অ্যাটম, ধরো কি আছে 1s 2, তাহলে এটার প্রথম ইলেকট্রনের জন্য যদি লিখি ফর ফার্স্ট ইলেকট্রন, কি হবে বলো তো? n ইকুয়াল 1, l ইকুয়াল কত 0, m ইকুয়াল 0, s ইকুয়াল কি প্লাস হাফ দিলেও সঠিক, মাইনাস হাফ দিলেও সঠিক। বুঝছো তো? n ইকুয়াল 1, s অরবিটাল বলে l ইকুয়াল 0, l ইকুয়াল 0 হলে m এর মান অটো কি 0। তাহলে ফর সেকেন্ড ইলেকট্রন n ইকুয়াল 1, l ইকুয়াল কত, সেকেন্ড ইলেকট্রনও কিসে 1s, তাহলে 0, m ইকুয়াল 0, s ইকুয়াল কি দিলাম, বোর্ড পরীক্ষা হলে সেকেন্ড ইলেকট্রনের জন্য কি দিব মাইনাস হাফ। এবার এটা na প্লাস না বলে যদি এটা শুধু সোডিয়ামের জন্য বলতো, তাহলে এটা কি হয়ে যেত n ইকুয়াল 3, s অরবিটাল, তাহলে l ইকুয়াল কত বুঝছো 0, l ইকুয়াল 0 হলে m ইকুয়াল 0, ফার্স্ট ইলেকট্রন হলে প্লাস হাফ দিলেও সঠিক, মাইনাস হাফ দিলেও সঠিক। বোর্ড পরীক্ষায় রিটেন হলে দিবা কত প্লাস হাফ। ঠিক আছে, রিটেন হলে দিবা কত প্লাস হাফ। বুঝছো না বুঝো নাই? ঠিক আছে, বুঝছো না বুঝো নাই? আশা করি বুঝতে পারছো। এরপরে না বুঝলে কমেন্টে আমাকে জানাবা। কেমশিফু স্টুডেন্টস গ্রুপও তোমরা যে কোনো ডাউট থাকলে আপাতত এখানে দিও, কারণ টেলিগ্রামটা দেখলাম ম্যানেজ করা একটু ডিফিকাল্ট হয়ে যাচ্ছে, অনেকে যেহেতু যুক্ত হচ্ছে বিভিন্ন জনের, তো এনভায়রনমেন্ট ঠিক রাখা একটু কষ্ট হয়ে যাবে। তো এটা নিয়ে কাজ করছি। কেমশিফু স্টুডেন্টস গ্রুপে দিবা এবং কি করবা বলো তো, কমেন্টে জানাবা, ইউটিউবে কমেন্টে জানাবা কোনো পার্ট যদি না বুঝো। আজকে এইটুক, নেক্সট ক্লাসে আমরা অরবিটাল দেখবো, তখন আমরা ওই যে এম এর মানের জন্য কোনটা বেটার হবে এই অ্যান্সারটা পাবো। ঠিক আছে, আজকে এইটুক। ক্লাস কি একটু বড় হয়েছে আজকে? চলো দেখে আসি ক্লাস কতক্ষণ হয়েছে, বড় হওয়ার তো কথা না, 1 ঘন্টা 20 মিনিট। ঠিক আছে, আজকে এইটুক।